যারা মেল সেন্ট্রিক সিনেমা বানায় তাদেরকে তো বলা হয় না যে তুমি মেল সেন্ট্রিক সিনেমা বানাচ্ছ কেন, উল্টো প্রশ্নটাই আসে, এবং আসে বলেই করতে হবে আমার এরকম ধারণা। একেবারে ডাইনি কাজটা পাওয়ার সাথে সাথে আমার এটা খুবই মনে হয়েছিল যে আমার প্রথম দিকে এরকম একটা কাজ, মানে সেটা মানে কিছুটা থ্যাঙ্কফুল, প্রচন্ড থ্যাঙ্কফুল। আমি এটা নির্ঝরদা, সায়কদা, নীলাঞ্জনদা সবাইকেই পরে বলেছিলাম যে এরকম একটা লেখা লিখেছো যেখানে আমার অন্তত মনে হয়েছে, অনেকেরই ভিন্ন মত থাকতে পারে, আমার অন্তত মনে হয়েছে যে দুটো মেয়ে নিজেদের ডিসিশন নিয়ে প্রচন্ড স্ট্রং। নমস্কার, আমি রণদীপ। আজ কথা প্রসঙ্গের তৃতীয় পর্বে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, এবং আজ আমাদের সঙ্গে যিনি কথা বলবেন তিনি এই ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস বিভাগের একজন প্রাক্তন ছাত্রী, এবং তিনি ধীরে ধীরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ইন্টিগ্রাল পার্ট হয়ে উঠছেন। তাকে আপনারা দেখেছেন নাটকের মঞ্চে অভিনয় করতে, তাকে আপনারা সাম্প্রতিক বিভিন্ন বাংলা সিরিজে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখেছেন। তিনি কৌশানী মুখোপাধ্যায়, জানঝিন। নমস্কার দিদি, ওয়েলকাম। তোমাকে এই ভর দুপুরে 2:30টার সময় আমরা টেনে এনেছি, তাই কেমন লাগছে জিজ্ঞাসা করবো না, তো একটা ফর্মালিটি, কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ নিজের জায়গায় বসে আছি মনে হচ্ছে, এবং নিজের জায়গায় এই গরমটা সহ্য করার অভ্যাসই আছে। কিন্তু এখন যেহেতু আসা হয় না, তাই জন্য হ্যাঁ মানে এতটা গরম থাকবে আমি ভাবিনি, এইটুকুই। কিন্তু মোটের ওপর সব ঠিক আছে। দিদি, আমরা মানে যে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তোমার সাম্প্রতিক কয়েকটা ইন্টারভিউতেও তুমি বলছিলে যে তোমার বাড়িতে প্রায় প্রত্যেকেই ইঞ্জিনিয়ার, এবং তোমাকেও হয়তো সেই পেশাতেই যাওয়াটা স্বাভাবিক বলে গণ্য করা হয়েছিল, কিন্তু তাও অভিনয়ে আসা এবং সেটার পেছনে তোমার মায়ের একটা বড় অবদান ছিল। কিন্তু তাও আরেকটু যদি জার্নিটা সবিস্তারে জানতে চাই, যে অঙ্ক এবং অভিনয় এই দুয়ের মাঝখানে যখন অভিনয়টা বেছে নিলে, তার পরের পথটা কিরকম ছিল? প্রথমত আমি যখন মানে 10 পাস করি, 11-12-এ আমার কাছে আইডিয়াই ছিল যে সায়েন্সই হয়। আচ্ছা, মানে ইদার কম্পিউটার সায়েন্স বা বায়োলজি নিয়ে, মানে পিওর সায়েন্স। আর অপশন গুলো নিয়ে আমি খুব একটা মানে বদার্ড ছিলাম না, যে ঠিক আছে পরে কেউ, আমি যাই না। এবং মোটামুটি ওই গ্যাপটাতে অঙ্কই করেছি পুরো সময়টা, আর কিছু নিয়ে ভাবিও নি রাতে। এবার আমি 11-এ ওঠার সঙ্গে সঙ্গে থিয়েটারের সঙ্গে মানে যুক্ত হই। তার আগে নাচ করতাম, একটা অ্যাক্সিডেন্টে নাচ বন্ধ হয়ে যায়, কিচ্ছু করছি না, মনে হয়েছে একটা গ্রুপের সঙ্গে থাকি। এবং তখন খুব অভিনয়ের জন্য ভর্তি হই, এবার শিখবো, অভিনয় শিখবো, এটা মানে ভাবনা ছিল না। থিয়েটার জানবো, একসাথে থাকবো অনেকে মিলে, এরকম একটা আইডিয়া থেকে যাই। 11 থেকে 12-এ উঠতে আমাদের স্কুলে 17 জন পাশ করে সায়েন্সে টোটাল। আমি ছিলাম 16 নম্বর মানুষটি। ঠিক আছে, আমার পরে আরেকজন পাশ করেছিল, এবং আমি মাকে জিজ্ঞাসা করি যে এখন কি বন্ধ করে দেওয়া যাবে, মানে আমি চেঞ্জ করতে পারি? মা বলেছিল এটা হয় না, তো 12-এ ওঠার পর, মানে 11 থেকে 12-এ আমি ভেবেছিলাম যে হ্যাঁ মানে এখন আর পারছি না আমি। মেনলি আমি গ্রুপে পড়তে পারি না, মানে ব্যাচ পড়তে পারি না আমি। ফলস্বরূপ আমার ফিজিক্সের কোনো টিচার ছিল না, আমি যা পড়তাম নিজে পড়তাম, এবং বুঝতেই পারছো কি আর পড়তাম। কেমিস্ট্রির একে ওকে তাকে ছেড়ে ফাইনালি এরকম 2-3 জনের একটা ব্যাচ পেয়েছিলাম, এরকম ভাবে চলছিল। তো 12-এ যখন ওই নেটের জন্য জয়েন্টের জন্য পড়াশোনা শুরু হয়, লোকজন বন্ধু বান্ধব পড়ছে, বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, তখন আমি মাকে বলি যে এইটা বন্ধ, মানে আমি জয়েন্ট তো দেবই না, মানে ফাইনাল এটা। এবং সেই ডিসিশনে আমায় পৌঁছতে কি আমাকে হেল্প করেছিল আমি জানি না, কিন্তু আমি এইটুকুনি বুঝেছিলাম আমি ইঞ্জিনিয়ার হব না, মানে ওটা তোমার পথ নয়, মানে আমি পারবো না, মানে। এবং সেটা খুব, আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য বলছি এরকম না, আমি ওই প্র্যাকটিসটার মধ্যে আমি যেতে চাইছিলাম না। এবং ফাইনালি উচ্চ মাধ্যমিক শেষ হবার পর যখন বলা হয় যে কি করবে ভাবছো, আমি বলেছি ইদার আমি অঙ্ক নিয়ে পড়বো, নইলে আমি থিয়েটার নিয়ে পড়বো, সেটাই হবে, এবং আমি অটোনোমাস ইউনিভার্সিটিতে পড়বো। মানে এইটাও আমার একটা ক্রাইটেরিয়া ছিল যে আমি এরকম কলেজে পড়বো যেটা মানে অটোনোমাস। ফলস্বরূপ আচ্ছা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হয়, যেটা আমার মায়ের এক্সপেকটেশনে ছিল না। আর আমি সারা জীবন এটা বিশ্বাস করে পড়াশোনাটা করতে, আমি 11-12-এ আমি
9 থেকে আমি পড়াশোনা করি, 11-12 আমি ভালোবেসে অঙ্ক পড়তাম, বাংলা পড়তাম, ইংরাজি পড়তাম, কেমিস্ট্রিও পড়ে নিতাম, ফিজিক্স নিজের মতো দুটো চ্যাপ্টার আমি পড়তাম, আলো সংক্রান্ত চ্যাপ্টার এবং ম্যাগনেট সংক্রান্ত চ্যাপ্টার, আর কিচ্ছু পড়তাম না। ফলস্বরূপ আমি মানে জাস্ট পাস করে গেছিলাম। যাই হোক, এবার নম্বর ভালো হয় যেহেতু প্রচুর লোকই সাজেস্ট করে যে না থিয়েটার নিয়ে কি পড়বি, আর আমার আইডিয়া ছিল যে ভালো রেজাল্ট দেখালে চুপ করে যাবে লোকে, ইনক্লুডিং আমার পরিবার, যে পেয়ে গেছি নম্বর, এবার চুপ থাকে, এবার আমি ডিসাইড করবো, মানে এটা ছোটবেলা থেকেই আমি চালাচ্ছি বলা যেতে পারে। তো আমি মাকে বলি যে অঙ্ক বা থিয়েটার 3টে কলেজে ফর্ম ফিল আপ করি। প্রেসিডেন্সিতে আমি অঙ্কের ফর্ম ফিল আপ করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার মা আমায় পরবর্তী সময়ে বলে, ভর্তি হওয়ার আগে আগে, যে অঙ্ক নিয়ে পড়ো না। এবং সেটা আমার নিজের মায়ের অভিজ্ঞতা থেকে সম্ভবত বলেছিলেন। মা 1 বছর অঙ্ক নিয়ে পড়ে তারপর ইঞ্জিনিয়ার হয়েছেন। তো মার মনে হয়েছিল যে, আর মায়ের ধারণা ছিল না আমি এত পড়াশোনা করতে ভালোবাসি, এটা সত্যি কথা। মার মনে হয়েছিল যে জেনারেল লাইনে প্রচুর পড়তে হবে, পারবো না, মাঝখানে ড্রপ আউট হয়ে যাবো বা কিছু। তো তারপরে এখন মনে হয় যে ওটা প্রচন্ড বড় ডিসিশন ছিল, কারণ সত্যি ওই সময় যদি একটুখানি এদিক ওদিক হয়ে যেত, বা ওই সময় মনে হতো না ঠিক আছে থিয়েটার নিয়ে পড়বো না, অঙ্ক নিয়ে পড়ে নি, আমি আজকে আমি হতাম না, অন্য একটা কোনো মানুষ হতো। কিন্তু সেটা মানে আমার সেটা রিগ্রেটই হতো বলে আমার এখন মনে হয়, কারণ আমার খুবই মনে হয় যে খুব এনরিচ হয়েছে, আমাদের যা পড়াশোনা হয়েছে, যত মানুষের সঙ্গে আলাপ হয়েছে, সেটা খুব এনরিচিং আমার জন্য। ডেস্টিনিতে বিশ্বাস করো? হ্যাঁ, ডেস্টিনিতে বিশ্বাস করো? না। আমি রিসেন্টলি গত 2 দিন হলো ম্যানিফেস্টেশন একটু বিশ্বাস করব কিনা ভাবছি। কারণ আমি এরকম অদ্ভুত খুব মানে কমপ্লিকেটেড সিচুয়েশন চাইছিলাম, যে এটা 2 দিন কমুক, ওটা 2 দিন বেড়ে যাক, ওটা ওখানে সিলেক্ট হয়ে যাক, সেটা হয়ে গেছে। মানে এরকম মানে কমপ্লিকেটেড সিচুয়েশন চাইতে আমরা এরকম একটা কমপ্লিকেটেড পডকাস্ট করছি। হ্যাঁ, তো সেই জন্য আমি ভাবছি 2 দিন ধরে যে ম্যানিফেস্টেশনে আমার বিশ্বাস করা উচিত কি উচিত নয়। তবে ডেস্টিনি মানে যা হচ্ছে ঠিক হচ্ছে, এটাও আমার মনে হয়, মানে যা হবে ঠিকই হবে, মানে যেটা হবে তার একটা কারণ থাকবে। হ্যাঁ, আমি এটা প্রয়াস আছে আজকে এখানে আমাদের সাথে। প্রয়াসকে আমি এটা অনেকদিন আগে বলেছিলাম যে আমার ধারণা, এটা কোনো মানে ইন্টেলেকচুয়াল কথা না, যে দুটো রাস্তা থাকে, ঠিক ভুল। আমি গ্রেতে যাচ্ছি না, ঠিক ভুল, যদি ভুল রাস্তাও কখনো নিয়ে নি, আবার দুটো রাস্তায় থাকবে ঠিক ভুল। তো ফলস্বরূপ কোথাও একটা গিয়ে আমার যা করার ছিল আমি তাই করব, বেকে বুকে বা সোজা রাস্তা, হোয়াট এভার, বাট at the end I will do what I really want to do. বুঝতে পেরেছি। তুমি একটা জায়গায় বললে দিদি যে গ্রুপে পড়াশোনা করতে একটু অসুবিধে, মানে তুমি কি একা থাকা মানুষ, মানে অন্তর্মুখী বা এরকম বলতে যা বোঝায়? সত্যি আমি কলেজের ফার্স্ট সেকেন্ড ইয়ার অব্দিও আমি একা থাকতে প্রচন্ড ভালোবাসতাম। মাঝে একটা সময় গেছিল যে সময় আমি একা থাকতে পারতাম না, মানে আমার বিভিন্ন চিন্তা, একা থাকলে আমার খুব জট বেঁধে যেত, আমার মনে হতো কেউ একটা থাকুক কাছে, বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, বা মানে টিচার, গাইড, হোয়াট এভার, কিন্তু আমি একা ডিসাইড করতে পারছিলাম না, এটা একটা ফেজ গেছে বলা উচিত। আদারওয়াইজ আমি একা পড়তে, একা থাকতে, একা রান্না করতে, একার জীবন চালাতে আমি ভালোবাসি। এবং গ্রুপে পড়ার ক্ষেত্রে আমার এটা মনে হয়, আমার সবসময় মনে হয় যে শিক্ষা বা শেখা এটা 1-to-1 একটা বিষয়, যেটা আমি কলেজে এসে আরেকবার করে এক্সপ্লোর করতে পেরেছি বলা উচিত। মায়ের কাছে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, বাবার কাছে কিছুটা পড়েছি, তো সেটা তো সবসময় দেখেছি একজন মানুষ পড়াচ্ছে। এবং আমার প্রথম টিচার আসে 9-এ, 9-10 ওই বাংলা ইংরেজি পড়তে যেতাম এরকম, জিওগ্রাফি পড়তে যেতাম এরকম, কারণ সায়েন্সের যে ব্যাচের সিস্টেম, সেটা আমার সঙ্গে পরিচয়, মানে সেটার সাথে আমার পরিচয় হলো 11-এ উঠে। এবং আই ওয়াজ লাইক 60 জন একটা ঘরে পড়ছে, আমি যে কেন, মানে কি হচ্ছে কি, আমি প্রশ্ন করতে আমার খারাপ লাগছে, লজ্জা লাগছে, কেউ হয়তো কিছু বুঝতে পারছে না, লাস্টে কেউ বসে তাস খেলছে, আমি যে এই সিস্টেমটা আমার কাছে খুব মানে অড ছিল, যদি পড়ি তারপরে খেলি, মানে বুঝতে পেরেছি এরকম। এবার একটা জিনিস বলো, মানে আমি বুঝতে পারছি না, বোকা বোকা প্রশ্ন না, কিন্তু কৌতূহল, থিয়েটার ব্যাপারটা তো খুব যৌথতা দাবি করে। এবার সেই মানে এইরকম একজন একা থাকতে চাওয়া মানুষ, সে যখন এই যৌথতার মধ্যে গিয়ে পড়ছে, রিহার্সালে যাওয়া হোক বা দল বেঁধে কোথাও পারফর্ম করতে যাওয়া হোক, সেইটার মধ্যে কি কোথাও একটা মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল? প্রাইমারিলি আবার হ্যাঁ বলা উচিত, আমি পারিবারিক ভাবে খুব একা থাকি, প্রাইভেসি পছন্দ করি। আমার বাড়িতে আমার বাড়ির লোকজন জানে আমি আমার মতো থাকি। সেইটার কিছু তো খারাপ দিকও হয়, যে আমি জানি না হাউ টু রিয়াক্ট।
সেটা আমার গ্রুপে এসে আমি প্রথম যে দলের কাজ করা শুরু করি ইছাপুর আলেয়া, সেখানে আমি আমার বয়সে অনেকগুলো মানুষ, একটা গ্রুপ থিয়েটার যেটা একটা পারিবারিক একটা ব্যাপারও হয়, আবার একটা কাজও করছি। এই দুটো মিলিয়ে আমার সেটা খুব এনরিচ করেছিল, মানে ওইটা আমার খুব ভালো একটা ফাউন্ডেশন তৈরি করেছিল ফর গ্রুপ ওয়ার্ক, যেটা পরে বাকি যে কোনো কাজে অ্যাজ আ টিম আমি পারফর্ম করতে ভালোবাসি, মানে মানে শুধু অভিনয়ের কথা বলছি না, ওভারঅল পারফরমেন্স। কিন্তু আবারও ওটা যে শেখার জায়গায় আমার মনে হয় যে একার কনসেন্ট্রেশন, ওই যে গ্রুপ স্টাডি শব্দটা আছে তো খুব, ওটা কিছু একটা, মানে আমি বলছি যে স্টাডিটা বাদ দিয়ে সবই হয়। সেটা আমি সময় নষ্ট পছন্দ করি না, এটা আসল কথা যে আমি সময় নষ্ট পছন্দ করি না। আমরা শিখে নিলাম এটা। হ্যাঁ, প্রয়াস শিখে গেছে কিনা আমি জানি না, এখনো প্রয়াসকে অনেকবারই বলেছি যে যদি আমি মানে আড্ডা মারতে চাই আমি আড্ডাই মারবো, আমি যদি খেলতে চাই আমি খেলবো, আমি যদি পড়তে চাই আমি পড়বোই। এবং আমার এখন আরো মনে হয় যে যেহেতু প্রায় আমাদের শুটিং, আমি এখন যেহেতু সিরিজেই শুধু কাজ করেছি, শুটিং 14 ঘন্টার, তারপরে যেটুকুনি সময় থাকে ওটা যদি নিজেকে না দিই তাহলে আর মানে সার্ভাইভ করতে পারবো না, ক্লান্ত লাগে। এবং সেখানে ওই একটা দুটো মানুষ আমার আছে জীবনে সবসময় থেকে, যারা একা থাকার সাথে সাথে থাকতে পারে, তারাও একা থাকতে ভালোবাসে, আমিও একা থাকতে ভালোবাসি, আমরা একসাথে থাকতে পারি। তো এরকম বন্ধুও আমি পেয়েছি মানে ভাগ্য করে। কিন্তু আমার দলগত ভাবে কাজ করতেই ভালোবাসি, একসাথেই তো কাজ করবো, এটাই আমার মনে হয় যে মানে একার অ্যাচিভমেন্ট, মানে ধরো কোনো একটা কাজ করছে যে ডিরেক্টরের অ্যাচিভমেন্ট হলো, অ্যাক্টরের অ্যাচিভমেন্ট হলো, এটাই আমি পুরো বিশ্বাসও করি না। একটা যদি কাজ হয় সবার অ্যাচিভমেন্ট, মনে হলে সবার লস। মানে হ্যাঁ, ওই প্রশ্ন করার সময় ওই দ্বিধাটাই কাজ করছিল যে একজন মানুষ ব্যক্তিগত জীবনে যেমনটা হবে, পারফরমেন্সের ক্ষেত্রে সেই জড়তাটা নাও থাকতে পারে, তাও আর কি ওই প্রশ্নটা করলাম। একটা আমি জাস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে আমার কাছে খুব মানে ব্যক্তি জীবনটাই বড় আমার কাছে। এবং মানে ঠিক বড় শব্দটা উচিত নয় বলা, মানে ব্যক্তি যেমন আমি, সেটারই রিফ্লেকশন সবটা কটার জায়গায় আসবে। আমি মানে ধরো ঘর কোন একটা পারিবারিক কাজ, কোন একটা সাংসারিক কাজ, সেটাও লোকজনে মিলে করলেই আমার ভালো লাগে, একা সবসময় কেন দায়িত্ব নিতে ভালো লাগবে এরকম নয়। কিন্তু আমি বলছি যে শেখার জায়গায় বা জানার জায়গায় আমি নিজেকে সময় দিতে ভালোবাসি, সেটা প্রেফারও করি। বা লোকজন অনেক সময় হয় না যে বন্ধু বান্ধবের ক্ষেত্রে যেটা স্পেস দাবি করে, বন্ধু বান্ধব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা আমি খুব ভালো বুঝতেও পারি। আমার আজকাল মনে হয় যে কাকে সময় দিতে হবে, কার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, কাছের মানুষের কথাই বলছি সেটা। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা যত বয়স বাড়ছে, আমাদের তো নিজেদের একটা আইডিয়া অফ সেলফ তৈরি হচ্ছে, সেটাকে একটুখানি মানে কংক্রিট করা উচিত। ফ্লেক্সিবল থাকি কিন্তু একটু কম্প্যাক্ট হোক, যে আমি জানি আমি কি, আমি কেমন, সেটা। না, খুব ভালো উত্তর। আমি ইনফ্যাক্ট মানে প্রশ্নটা করে ভাবছিলাম বুঝে একটু সঠিক প্রশ্ন। এবারে একটু যদি প্রেসিডেন্সির জীবনটা নিয়ে বলো, মানে থিয়েটারে নিয়ে যে পড়াশোনা করা যায়, পারফর্মিং আর্টস, এইটা নিয়েই অনেকে স্পষ্ট কোনো ধারণা নেই। মানে বিং এন আউটসাইডার আমারও যে খুব ধারণা আছে তা নয়, কিন্তু মানে এই ডিসিপ্লিনটা আছে, সেখানে পড়াশোনাটা হয়, কিন্তু এটাকেও যে তত্ত্বগত জায়গা থেকে অ্যাপ্রোচ করা যায়, তো সেই ধারণাটা অনেকেরই নেই। তুমি যখন এখানে এলে, এই দৃষ্টিভঙ্গি থেকে যখন তুমি একটা শিল্প মাধ্যমকে দেখছো, সেই দেখাটা কতটা জরুরি ছিল এবং প্রেসিডেন্সির অভিজ্ঞতাটা কিরকম? প্রথমত আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কেন প্রেসিডেন্সি, এটা খুব অদ্ভুত জিনিস। হ্যাঁ, অটোনোমাস ইউনিভার্সিটির ব্যাপারটা খুব জানতে ইচ্ছে করছিল। মানে আচ্ছা, এটা সত্যি, মানে এগুলোর কি বলে বলতো, বেড়ে পাকাম্য। আচ্ছা, ঠিক আছে, যে আমি পড়বো, আচ্ছা, এরকম একটা ব্যাপার। আমার বাবা যাদবপুরে পড়েছিলেন এবং আমার ভিতরে ভিতরে ইচ্ছে ছিল যাদবপুরে যেন না পড়ি, সরি, ঠিক আছে, যে বাবার কলেজে আমি পড়বো না। এবং এটার সঙ্গে কলেজটার কোনো যায় আসে না, এটার সঙ্গে কলেজে যারা পড়ে তাদের, মানে আমি বলছি কারোর কোনো লাভ ক্ষতি নেই। আমার ভিতরে একটা ডিসক্লেমার দিতে হবে না, হ্যাঁ, মানে আমি বলছি যে না, আমি বলছি যে আমারও মাথায় কেন এটা তৈরি হয়েছিল, এটা খুব ক্লিয়ার নয়, কিন্তু এটা নিয়ে আমি খুব রিজিড ছিলাম, একটাই রিজিডিটি ছিল। হয়তো এটা কারণ হতে পারে যে আমি চাইছিলাম রবীন্দ্রভারতী হোক, যে মানে ওটাকে পুশ করবো কি করে, সেটা যে অটোনোমাস কলেজ, এরকম একটা প্ল্যানিং ছিল বোধহয় আমার। আমি এখন সত্যি আমার কাছে আইডিয়া নেই। রবীন্দ্রভারতীতে আমার সেকেন্ড নাম ওঠে, মানে ফার্স্ট লিস্টে সেকেন্ড নাম থাকে, আই ওয়াজ সো হ্যাপি। সেদিনকে মানে যেদিনকে রবীন্দ্রভারতীর ফিজিক্যাল ভেরিফিকেশন, সেদিন প্রেসিডেন্সির কাউন্সিলিং, আমার মা ফোর্স করে যে প্রেসিডেন্সি যেতেই হবে। আমি তো না, রবীন্দ্রভারতীতে পড়বো, ওখান থেকে এত ভালো ভালো থিয়েটারের মানুষেরা বেরিয়েছেন, আমি ওখানেই পড়বো। আসি, প্রেসিডেন্সির কাউন্সিলিং এ হয়ে যায়, ঠিক আছে। প্রথম দিন যেদিনকে ক্যাম্পাসে আসি,
সেদিন মনে হয় আচ্ছা ঠিক আছে আমি এখানে পড়বো, এবং এটা খুব আমি বলছি ঐতিহ্য বহন করবো এরকম নয়, যে আমার কলেজটা ভালো দেখে ভালো হ্যাঁ, লেগেছিল, আচ্ছা। যে স্পেসটা আমার ভালো লেগেছিল। এবার প্রথম যেদিনকে আমাদের ক্লাস হয়, ইন্টারাকশন হয়, সেই দিন আমার মনে হয়েছিল যে আমি আরেকটু বড় একটা জায়গা পেলাম। তার কারণটা হচ্ছে আমি রবীন্দ্র ভারতীতে থিয়েটার নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমার শুধু থিয়েটারই জানা হতো, আমার যেহেতু আমার জানার খুব আগ্রহ যে এটা কি ওটা কি সেটা হ্যাঁ, কি। ওখানে তো মানে বিভাগের নামই হ্যাঁ, ইয়ে। এবার এখানে এসে আমি যেটা বুঝলাম যে আমি একটা বড় সমুদ্রের সামনে এসে দাঁড়াচ্ছি, সেখান থেকে আমি কি নেবো বা কি ভালো পারবো সেটা পরের ব্যাপার, কিন্তু আমি জানতে পারবো এতটা। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা আমার, যেটা সব থেকে বেশি হয়েছিল বলে আমার মনে হচ্ছিল প্রথমে, যে আমার ইংরাজি, আচ্ছা, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, সেটা নিয়ে খুব গর্ব করেছি এমনও না, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়িনি বলেও খুব রিগ্রেট করেছি এমনও না, সুন্দর জীবন চলেছে স্কুলও। এখানে প্রথম দিন ক্লাসে অডিপাস নিয়ে পড়ানো হচ্ছে, তা একটা প্রশ্ন করা হয়েছিল যেটার আমি উত্তর অপূর্ব দেব ভেবেছিলাম, কিন্তু ইংরাজিতে আমি সাজাতে পারছি না বা অত ফাস্ট ছিলাম না আমি মানে শব্দ তৈরি করতে। তা আমি উঠে দাঁড়িয়ে খুব স্মার্টলি বলেছি যে ম্যাম মে আই স্পিক ইন বেঙ্গলি। ম্যাম বলেছেন নো করে, উনি আমায় বলেন যে কেন হায়ার স্টাডিজে ইংরাজি প্রয়োজনীয়, এবং আমার খুব গায়ে লাগে কথাটা। আমি ওই প্রফেসরকে আমি পরে মাস্টার্সে এটা বলেছিলাম। লাকিলি বা ফরচুনেটলি ওই যে রাগ আমার তৈরি হয়েছিল বা হিউমিলিয়েটেড লেগেছিল, সেটা আমাকে প্রচন্ড ফোর্স দিয়েছিল যে ইংরাজি একটা কারণ হবে ইংরাজি, যে আমি পারবো না, পড়াশোনা করবো না, সেটা একটা ফোর্স কাজ করে, যেটা একটা জানার যেটা হয় আরো দরজাটা খুলে যায়। আগে হয়তো কোনো একটা কঠিন পেপার আমি হয়তো পড়বো না বা ছেড়ে দিলাম, মানে বুঝতে পারছি না, সেই জায়গাটা চলে যায়। এবং আরেকজন প্রফেসর আমাদের, তিনি ওই ফোর্সটায় হেল্প করে যে তুমি মানে বোঝাও, তোমার যা মানে বোঝানো তুমি বোঝাও, তোমার যদি ভাষায় সমস্যা সেটা সেটা নিয়ে কোনো যায় আসবে না, গ্রামাটিক্যাল মিস্টেক যায় দেখা আসবে হয় না না। একটা সময়ের পর। প্রাইমারিলি আমার তো মানে নার্ভাস হয়ে গেছি আমি মানে পুরো, হ্যাঁ আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তো রিলেট করতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, তো এই দুজন প্রফেসর, একজন যে এনকারেজ করছে যে যা ইচ্ছে লেখো তুমি, তুমি বাস মানে বোঝাও, আরেকজন এনকারেজ করছে ইংরাজি শিখে মানে বোঝাও, দুটো একসাথে আমাকে আরো একটা বড় জায়গায় নিয়ে গেল, যেখানে আমার মানে আমার অফ টাইমে আমার মনে হতো যে আমি একটা পেপার পড়ি বা মানে বুঝি বা ম্যামের সাথে কথা বলি। এবং ক্রমাগত প্র্যাকটিক্যালের একটা বড় জায়গা যেটা বলবো, যে এত এত ভিন্ন জনরা আমরা শিখেছি, মানে থাংটা, ক্লাউন, কি বলতো ওটাকে, ক্লাউন শো, ক্লাউনিং। আচ্ছা, মানে এটা কি করতে হয়? মানে এটা আলাদাভাবে একটা ফর্ম হিসেবে ওরা কাউন্ট করে। আমাদের ওখানে একজন এসেছিলেন সম্ভবত, হ্যাঁ, নরওয়ে থেকে, আচ্ছা, সরি বুঝতে পারিনি এখনো, যাই হোক নরওয়ে থেকে, প্রয়াস পরে বলে দেবে হয়তো। তো নিজেকে নিজেকে নিয়ে যেন কোন রকম আমাদের রেস্ট্রিকশন না থাকে, এটা আমরা শিখেছিলাম, যে নিজের ভিতরে যা আছে বার করে দাও, এবং এমন ভাবেই বার করো যেটা অন্যের কাছে এন্টারটেনমেন্ট হবে। এবং আমাদের সব কটা ক্লাস সামহাউ সেলফকে বার করতে সাহায্য করেছিল, যেটা আমি তারপরে গ্রুপ থিয়েটারে ছেড়ে দিই। তার দুটো কারণ ছিল। এক নম্বর হচ্ছে যে আমার প্রফেসররা বিশ্বাস করেছিলেন যে প্রফেসর এবং স্টুডেন্ট এক মাটিতে বসে, হায়ারার্কি নেই, যেটা আমার গ্রুপ থিয়েটারে হবে না, এবং সেটা আমি আইডিওলজিক্যালি বিশ্বাস করতে পারছিলাম না। এবং তার সঙ্গে আমার গ্রুপের সঙ্গে আমার এখনো ভালো সম্পর্ক, কিন্তু আমি বলছি ওই প্র্যাকটিসটাই আমি আর থাকতে পারলাম না। আমার মনে হলো এই প্র্যাকটিসটা আমার জন্য বেটার। এবং দ্বিতীয়ত, আমি যা যা মানে প্র্যাকটিক্যালি করে উঠছিলাম, হয়তো অভিনয়ের আরো কিছু ওয়ার্কশপ করেছিলাম, তার মধ্যে দুটো নাম বলেই দিই এখনই, সেটা হচ্ছে অর্ণ মুখোপাধ্যায় এবং কৌশিক চট্টোপাধ্যায়। তারাও আমায় হেল্প করেছিল যে আমি থিয়েটার নিয়ে পড়তে পারি। মানে অর্ণদা, সরি এটা কেন বলিনি আগে, সরি, যে অর্ণদাকে আমি বলেছিলাম যে আমি যখন খুব কনফিউজ তখন আমি অর্ণদার ওয়ার্কশপ করি, অর্ণদা বলে যে আমিও সায়েন্স স্টুডেন্ট, আমি পড়েছি তো থিয়েটার নিয়ে, চলছে তো, চিন্তা করছিস, অসুবিধা নেই। সেটাও যেমন যে অর্ণদা বলেছে যে তো রবীন্দ্র ভারতী থেকেই বেরিয়েছে। হ্যাঁ, এবার আরেকটা যেটা ওই যে ওই, হ্যাঁ একটা তো এটা, আরেকটা হচ্ছে সেলফকে যেভাবে আমি বাকি জায়গায় আমি শিখছি বা করছি, সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমার সামনে আসছে, যেটা থেকে আমি রিলেট করাতে পারছি যে আমি এটা করি কেন হয়,
বা কিভাবে হয় বা এটার পিছনে থিওরিটা কি, আদৌ থিওরি আছে কিনা, এই প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছিল। আচ্ছা, যেটা গ্রাজুয়েশনে আমাকে মানে খুবই এনরিচ করেছে। মাস্টার্সে আমাদের স্ট্রাকচারটা তখন একটু আলাদা ছিল, এখন আবার চেঞ্জ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল ছিল না এবং পারফরমেন্স স্টাডিজ হিসেবেই আমরা কাউন্টেড ছিলাম। আচ্ছা, সেই থিওরিটা যতটা ইন্টারেস্টিং ছিল সেটার সঙ্গে আমি সমান সময় পেয়েছি বলে আমার মনে হয়। মানে আচ্ছা। ওই যা পড়াশোনার মানে পরিমাণ ছিল, পরিধি ছিল। পরিধি ছিল, সেটার জন্য আমার মনে হচ্ছিল যে আরো একটা বছর হলেও তো হতো, মানে খুব ক্লামজি লাগছিল আমার। কিন্তু ডিপার্টমেন্ট, এই ক্যাম্পাসটা, প্রচুর মানুষ এবং একটা ফ্রি স্পেস ফর ইয়োর সেলফ, যে তুমি তোমার স্ট্যান্ড জানাতে পারবে সকলকে, তাতে কেউ মানে অ্যাকসেপ্ট করলো কি করলো না Reciprocate করলো কি না পরের পরের ব্যাপার, ব্যাপার। কিন্তু তোমার সেই ক্যাপাবিলিটি আছে তোমাকে এক্সপ্রেস করার, সেই পুরোটা না আমাকে খুব তৈরি করেছে। এবং ওই আমার প্রফেসর ডিসি ম্যাম এবং এনআর স্যার এবং শ্রীমতী ম্যাম, তিনজনই, এবং আমাদের আরেকজন প্রফেসর ছিলেন রাজারাম স্যার, এই চারজন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে আমায় হেল্প করেছে। কিন্তু দেবারতী ম্যাম, যিনি ডিসি ম্যাম। হ্যাঁ ডিসি ম্যাম, সরি, না, না, ডিসি ম্যাম, উনি আমাকে আমার সেলফটাকে এক্সপ্লোর করে 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 কি করে পারফরমেন্স অব্দি যেতে হয় সেটার একটা অদ্ভুত জার্নিতে নিয়ে গেছিলেন, মানে এখনো নিয়ে যান। মানে আমার কোনো কনফিউশনে আমি ওনাকেই ফোন করি যে কি করব, এবং সেই স্পেসটা আমি কোনোদিন কোনো কারোর কাছে পাইনি। এবং রাদা দেবারতী ম্যামের আগে আমার কাছে খুব মানে ফিমেল ফিগার ছিল না আমার জীবন, মানে আমি যাদের থেকে শিখেছি সবটাই খুব মানে মেল ফিগার। তারা তার থেকে শেখাটা ওই জন্য কোথাও গিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ উমেন বা আন্ডারস্ট্যান্ডিং অফ মাই সেলফ অ্যাজ এ উমেন, এইটা আমার খুব শেপ করতে সাহায্য করেছিলেন দেবারতী। রাইট, এটা খুব ভালো বললে, খুব ইন্টারেস্টিং উত্তর এটা। এই এই প্রসঙ্গ থেকেই একটা পরের প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে তুমি বেলঘরিয়া অভিমুখে নিয়মিত অভিনয় করছো, সংসপ্তকে অভিনয় করছো, রিসেন্টলি নারীগণ হচ্ছিল, এবং তুমি বাকি কথা বলে একটা প্রযোজনা নিজে তৈরি করছো। তো এই সমস্ত প্রযোজনার মধ্যেই, বা যদি আমি ডাইনিকেও কনসিডার করি, আমরা খুব স্ট্রং একটা উইমেন ভয়েস দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, তুমি রিসেন্ট হরর ফিল্মস দেখো? মানে তোমার ভূতে ভয় আছে? আমার ভূতে ভয় নেই, কিন্তু আমার হরর ভিজুয়ালস এ অসুবিধা হয়। অসুবিধা হয় মানে আমার অনেকক্ষণ থেকে যায় ভিজুয়ালস গুলো তুমি মাথায়। ডাইনি করলে কি করে? আমি দেখেছি নাকি অত ওইভাবে? আমি তো বন্ধু বান্ধব নিয়ে বসে দেখেছি, তোমার মনে হয় আমি একা একা দেখবো? ওটা করে দিয়েছি, আমার করতে অসুবিধা নেই, কিন্তু আমার ভিজুয়ালস এ তাও ডাইনিতে ওরকম ইয়ে না। আমি বলছি যে আনরিয়েল, টেরিবল, হরিফিক ভিজুয়ালস এ আমার ইরিটেশন হয়, একদম ফিজিক্যাল ইরিটেশন হতে থাকে। বুঝতে পেরেছি। না, কেনই হরর ফিল্মের কথাটা জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতের হরর ফিল্ম দীর্ঘদিন ধরে একটা মিসোজিনিস্ট অ্যাপ্রোচে ছিল, এবং ধীরে ধীরে সেটা পাল্টাচ্ছে। সেটা স্ত্রী হোক বা খফ হোক, ভুলভুলাইয়া তো বটে, ইভেন দো ইট ইজ নট আ হরর। তো এখন একজন মানে উঠতি অভিনেত্রী হিসেবে, আর মানে অনেক, তুমি আরো অনেক অভিনয় করবে, এবং একজন ওম্যান এই হিসেবে কোথাও কি মনে হচ্ছে যে সার্বিক ছবিটা পাল্টাচ্ছে? মানে উইমেন্স ভয়েস যেটা এতদিন ধরে সাপ্রেসড ছিল, সেটা আবার উঠে আসছে। আমি না এই বিষয়ে একটু হতাশই হয়ে রয়েছে কয়েকদিন ধরে, যে আমার মনে হয় আর কিছু পাল্টাবে না। পাল্টাবে না? না, মানে যা চলছে চলছে, ওই একটা একটা ফেজ আসবে, হয়তো মহিলাদের কথা বলা হবে, পুরুষেই বলবে, আবার চলে যাবে। এটা নিয়ে আমি একটু হতাশ হয়ে রয়েছি। এবং সেটা আমি যদি একটুখানি আর্ট থেকে সরে এসে কথা বলি, চারপাশে যা হচ্ছে সেটা আমার খুব হতাশ করছে। মানে একটা অপেক্ষা করছে কবে আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটবে, এরকম আমার মনে হয় মাঝে মাঝে, যে যা চলছে। এবার সেখানে তুমি যে কথাটা বলছো যে হয়তো বলার ধরন পাল্টেছে, সেটা আমি বিশ্বাস করি। কারণ এখন আর সাপোর্টিং, মানে সাপোর্টার হিসেবে একটা মহিলা একটা সিনেমায় থাকছে সব সময়, এটা হচ্ছে না। তাদেরও কথা বলা হচ্ছে, তাদেরও একটা নিজস্ব জার্নি দেখানো হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে তো মানে কেন্দ্র চরিত্র মহিলারা কাজ করছে, স্টোরি সেভাবে ডেভেলপ করছে। সেই চেঞ্জটা খুবই ভালো লাগে,
খুবই ভালো লাগে। কিন্তু আবার যদি থিয়েটারে আসি, আমি রিসেন্টলি একটা নাটক দেখেছি, ডানার চরিত্র, মানে ডানা নাটকটা অপূর্ব লেগেছে, পারলে দেখো অবশ্যই। সেই কোন দলের নাটকটা এটা? সংসপ্তকে। আচ্ছা আচ্ছা। ডানা দেখতে দেখতে যে মুখ্য চরিত্র অভিনয় করেছে বুদ্ধদেবদা খুব ভালো অভিনেতা। সেটা দেখতে দেখতে আমার পাগল হয়ে গেছে অভিনয় দেখে অবশ্যই, কিন্তু আমার তারপরে একটা সময় মনে হলো যে এরকম একটা চরিত্র আদৌ আমি পাবো কিনা জীবনে। আমি অত ভালো অভিনয় করছি এটা বলছি না, আমি অন্য কারণে বলছি, ঠিক আছে? মানে এটা যেন মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় নিয়ে যেতে চাইছি না, যে এরকম একটা চরিত্র আমি বা আমার মতো কোনো মেয়ে কোনোদিন পাবে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন রাখি। কারণ যেখানে যেখানে আমি আমার বাচিক অভিনয়, আমার ফিজিক্যাল ক্যাপাবিলিটি, আমার স্ট্রেংথ, আমার ইন্টেন্সিটি আমি শো করতে পারবো, এতটা গভীরতার একটা চরিত্র আমার জন্য লেখা হবে কিনা বা আমাদের জন্য লেখা হবে কিনা, এটা নিয়ে আমার প্রশ্নই থাকে। ডাইনি কাজটা পাওয়ার সাথে সাথে আমার এটা খুবই মনে হয়েছিল যে আমার প্রথম দিকে এরকম একটা কাজ, মানে সেটা মানে কিছুটা থ্যাঙ্কফুল তুমি? প্রচন্ড থ্যাঙ্কফুল। আমি এটা নির্ঝরদা, সায়কদা, নীলাঞ্জনদা সবাইকেই পরে বলেছিলাম যে এরকম একটা লেখা লিখেছো যেখানে আমার অন্তত মনে হয়েছে, অনেকেরই ভিন্ন মত থাকতে পারে, আমার অন্তত মনে হয়েছে যে দুটো মেয়েই নিজেদের ডিসিশন নিয়ে প্রচন্ড স্ট্রং। তারা ভাবেনি বা তাদেরকে হ্যাঁ পরিণতি খারাপ হতে পারে, কিন্তু তারা নিজেরা বিশ্বাস করেছিল আমি ডিসাইড করতে পারি। এবং গল্পের পুরো এজেন্সিটাই তাই দুই কেন্দ্রীয় চরিত্রের হাতে। একদমই। এবং তারপরেও ফাইট ব্যাকও যখন করছে তখনও তারাই ফাইট ব্যাক করছে নিজেদের মতো করে, নিজেদের জায়গায়। আমার ডিসি ম্যামের কথা ধরেই বলি যে উনি একবার বলেছিলেন যে ফেমিনিজমের ওই যে কথাটা আছে না, দেয়ার ইজ নো ফেমিনিজম বাট ফেমিনিজম। তো অনেকগুলো সিঁড়ি ধরে নিতে পারি, যে যার সিঁড়িতে আছে সেইখান থেকে আরেকটা সিঁড়ি উপরে উঠে তার কাছে জয়। মানে আমি জিরোতে দাঁড়িয়ে জিরোতে আমি দাঁড়িয়ে আছি, একজন 100 দাঁড়িয়ে আমাকে যদি বলে যে তুমি ফেমিনিস্ট নাও, দিস ইজ নট আ রাইট আইডিয়া। তুমি যেখানে অপ্রেসড হচ্ছ, তুমি যেখানে বাধা পড়ে আছো, সেটাকে তুমি ওভারকাম করে এগোতে পারছো কিনা, তুমি রেজিস্ট করতে পারছো কিনা তোমার জায়গায় থেকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার থিয়েটারের ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটা, মানে আমি বলছি যে কজন ফিমেল ডিরেক্টর আমি পাচ্ছি বাংলায়, হ্যাঁ, বা সিনেমার ক্ষেত্রে বাংলার, আমি বাংলায় এখনো কথা মানে এখনো বাংলায় কাজ করছি, তো সেখানে আমি কজন ডিরেক্টর পাচ্ছি বা কতটা গ্যাপ একজন ডিরেক্টরের পর আরেকজন মানে ফিমেল ডিরেক্টর। তো সেখানে আমার খুবই মনে হয় যে কোনো একজন মহিলাকে মহিলার কথা বলতে হবে, যেটা কিরণ রাও করছেন লাপাতা লেডি। এক্স্যাক্টলি কাজ হচ্ছে, যেটা ইন্সপায়ার করছে, যেটা হয়তো একটু পুশ করছে যে চেষ্টা করে দেখি না। কিন্তু আগেন আমি আমার লোকাল জায়গায়, আমার রিচের মধ্যে আমি আরেকজন ফিগার পাচ্ছি না, যেখানে আমি বলতে পারি যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার থেকে শিখতে চাই, চলুন একটা কিছু কোলাবোরেট করি। সেটা স্পেসটা খুব কম, 2-3টে মানুষ আছে আমার চেনা জানা যারা এইভাবে ভেবে এগোতে চাইছে বা এই কাজটাই করতে চাইছে। আমি বলছি যে যারা মেল সেন্ট্রিক সিনেমা বানায় তাদেরকে তো বলা হয় না যে তুমি মেল সেন্ট্রিক সিনেমা বানাচ্ছ কেন, উল্টো প্রশ্নটাই আসে, এবং আসে বলেই করতে হবে, আমার এরকম ধারণা একেবারে। এবার সেখানে আমি আমার যদি কোনোদিন কাজ করার জায়গায় যাই, ডিরেক্টোরিয়াল জায়গায়, যেটা থিয়েটারের ক্ষেত্রে আমি একটু আমি অল্প সময়ের ভাবতে পারি, আমি এখন 2 ঘন্টার কথা ভাবতেও পারি না, বাকি কথা 22 মিনিটের একটি নাটক। তো আমি ছোট ছোট ভাবে আমি চাইছি নিজের মতন কাজ করতে, এবং ভবিষ্যতে যদি পারি বড় করে কাজ করতে। কিন্তু ইটস নট অলওয়েজ উমেন স্টোরি, ইট ইজ অ্যাবাউট হিউম্যানস। আমার কাছে যে আমি একটা মানুষ হিসেবে এটা চাইছি, এবং এই আইডেন্টিটি মানে উমেন সেলফটা আমার সাথে আছে, আমি যেটাকে যেভাবে দেখবো সেটা আমি মানুষ হিসেবে দেখছি এবং আমি মেয়ে হিসেবে দেখছি। তো আমি আমার দেখাটা দেখাতে চাইছি, ফলস্বরূপ আমার দেখায় একটা মেয়ের কথা এসেই যায়, কারণ আমি ওই কথাটা বলতে চাই, বা আমার পরিচিত আমি যে কটা আমার বান্ধবী বা আমার পরিচিত টিচার, প্রফেসর, গাইড, হোয়াটএভার, তাদের যে পার্সোনাল জায়গাটা মেয়ে হিসেবে আমি রিচ করতে পেরেছি বা ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি, আমি চাই সেটা কোথাও একটা প্রকাশ পাক, সেই জন্যই আসছে। কিন্তু খুব মানে এটা করে বা এটার সঙ্গে থেকে আমি খুব বদল এনে দিতে চাইছি, এরকম জায়গায় ভাবিনি আমি এখনো, হতে পারে কোনোদিন ভাববো, কিন্তু এখনো আমি ভাবিনি। এবং নারীগণের মতন কাজ হচ্ছে যেখানে আমি পার্ট হতে পারছি, সেই জন্য আমি নিজেকে লাকি মনে করি যে এই কাজগুলোর সঙ্গে আমি পার্ট হতে পারছি, আমি জুড়তে পারছি, সেটা আমার কাছে খুবই স্পেশাল।
এবার একটু প্রসঙ্গান্তরে যাব দিদি। আমি ফিল্ম স্টাডিজ পড়েছি, তো আমার না একটা খুব অসুবিধে হতো, মানে আমরা তো আগে ফিল্ম ভালোবেসে তারপরে এটা নিয়ে পড়াশোনা করতে যাই। এবার যেহেতু সারাদিন ধরে থিওরি পড়ছি, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের বানানো ছবি দেখছি, এই থিওরি গুলো না কোথাও গিয়ে এই মেকার সেলফটাকে কিছুটা ক্লাউড করে দেয়। মানে ধরো সারাদিন ধরে পড়াশোনা করতে করতে এরপরে যখন নিজেদের ছবি বানানোর জন্য কিছু লিখতে যাচ্ছি, সারাক্ষণ মনে হচ্ছে যে এটা গ্রামাটিক্যাল হলো না, বা এটা ঠিক মানে এই নিয়মের অনুসারী হলো না। এবার তুমি পারফর্মিং আর্টস পড়েছো, যেটা একটু মানে তার মধ্যে যথেষ্ট প্র্যাকটিস করার জায়গা থাকলেও তার মধ্যে তত্ত্বের ভাগটাও অনেকটা রয়েছে। কিন্তু নিজের পারফরমেন্সের ক্ষেত্রে মানে কোথাও কি মনে হয়েছে যে একটু স্বতঃস্ফূর্ততাটা আটকে যাচ্ছে বা স্পন্টেনিটি ব্যাহত হচ্ছে? একদমই হয়নি, একদমই হয়নি। তার থেকে বড় কথা, আমার ক্যামেরায় প্রথম যে কাজগুলো করেছি প্রথম দিকে, সেখানে থিওরির জন্য না, ক্যামেরা নিয়ে আমার একটা অসুবিধা হতো। আচ্ছা। যেটা সত্যি খানিক কেটেছে আমি বলতে পারি ডাইনিতে। কারণ আমি ডাইনিতে তার আগে অনেকটা সময় পেয়েছিলাম, বা যারা মেকার্স তাদের সঙ্গে আমার অনেকটা আলোচনা হয়েছে, কথা হয়েছে, আমি একটু ফ্রি ফিল করেছি। ক্যামেরায় আমার অসুবিধাটা হয়, এখনো খানিক ক্ষেত্রে হয়, যে আমার মানে কি বলবো, আমার মনে হয় আমি রেস্ট্রিক্ট করে ফেলছি নিজেকে। ডাইনিতে কিছু জায়গায় দেখার পর আমার মনে হয়েছে যে রেস্ট্রিক্টেডই লাগছে আমার নিজেকে। কিছু জায়গা যা চেয়েছিলাম হয়তো হয়েছে, কিন্তু হয় যে আমাদের যে সাটেলটিটা, সেটা ক্যামেরাতে খুব ভালো ধরা পড়ে। সেটা কিছু মানে সেটা ওই স্বতঃস্ফূর্ততা ছাড়া হবে না, একটু কনসিয়াসনেস কাজ। হ্যাঁ, যে আমি মনে হলো যে না করলাম না পরে। এবার আমাদের সাথে এটা অনেকে বলেন যে ক্যামেরায় অভিনয় করা ইজিয়ার, কারণ অনেক টেক যায়, কিন্তু আমাদের এখানে অনেক টেক যায় না। একটু সামনে বসে অভিনয় করে দেখা। হ্যাঁ, মানে তিনটে টেক যদি কোনো একটা শটে যায়, তারপরে সবাই প্যানিক করতে থাকে যে বাকিটা কি করে শেষ করব। তো ও তো কোনো টেক যায় না অনেক অনেক, তো ওই একটা করে দিলাম, হয়তো ঠিক আছে চলে গেল, কিন্তু পরে আমি দেখতে পাচ্ছি যে ওই রেস্ট্রিক্টেড হয়েই রয়েছে। থিয়েটারের ক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, কারণ গ্রুপ থিয়েটারের একটা স্ট্রাকচারের মধ্যে আমি যে দলে কাজ করতাম তাদের যে কাজ হতো এবং যে কাজগুলো যেখানে যেখানে হতো, সেটার একটা প্যাটার্ন রয়েছে। আমি যখন ইন্টিমেট স্পেসের কাজ করছি, আমি এটা খুবই বিশ্বাস করি, অনেক ক্ষেত্রে বর্তমানে কলকাতায় ইন্টিমেট স্পেসের কাজ সেটার মধ্যে ইন্টিমেসি থাকে না। সেটা জাস্ট ছোট নাটক একটা ইন্টিমেট স্পেসে করে দিলাম, ছোট স্পেসে করলাম, কিন্তু ইন্টিমেট স্পেসের মানেটা কি, বা সেটার ইন্টিমেসিটা কতটা, কেন প্রয়োজনীয় বা কেন এলো, এটা বুঝতে যেমন সাহায্য করেছে, সেই পারফরমেন্সটা করতেও সাহায্য করেছে আমাকে আমার পড়াশোনা। কারণ আমি ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি। করে উঠতে কতটা পেরেছি আমি জানি না, তবে জানতে পেরেছি আমি। এবার আমার পড়াশোনাটা না শুধুমাত্র অভিনয় নিয়ে যেহেতু ছিল না, এবং আমরা অভিনয়ের থিওরি কমই পড়েছি, আমার অনেক রকম পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, ফলস্বরূপ আমার ওই ক্রাইসিসটা হয়নি যে আমি ওটা ফলো করছি তো, ওটা করে ফেলছি তো, ওটা করছি না তো, এটাই ঢুকতে হয়নি আমার। আমি জেনেছি রিচুয়ালিস্টিক প্র্যাকটিসের থিওরি, আমি জেনেছি ন্যাশনালিজমের থিওরি, বলছি যে পরিসরটা বড় ছিল। এবার অভিনয় সংক্রান্ত যে থিওরি গুলো আমরা পেয়েছি, সেখানে অনেক নতুন জিনিসও জানতে পেরেছি। আমি বলছি যে শুধু স্ট্যানিস্লাভস্কির কথা আমরা এখানে জেনে যাই, আমরা খুব তাড়াতাড়ি, মানে আমরা সেকেন্ড ইয়ারের মধ্যে স্টিলা অ্যাডলার বা নাম মনে পড়ছে না আমার এখন, ঠিক আছে সরি, আরো কিছু নাম, মানে আমি বলছি অল্টারনেটিভ গুলো বা স্ক্রিন অ্যাক্টিং এর সঙ্গে লিঙ্ক যারা, সেই নামগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। এবং ফলস্বরূপ আমি বলছি 10টা আলাদা জিনিস তুমি জানতে পারছো, এবং তুমি প্র্যাকটিসের জায়গাও পাচ্ছ, যেটা আমার সুবিধা ছিল যে আমি বাইরে যেহেতু কাজ করতাম, আমার মানে আমি শুধু কলেজটা তো আমার প্র্যাকটিসের জায়গা ছিল না, পুরো জায়গাটাই আমার প্র্যাকটিস, মানে আমি যত থিয়েটার করছি, যা কাজ করছি, সবটাই আমি প্র্যাকটিস করতে পারছি। তো অনেকগুলো অপশন পাচ্ছি, আমি একটা কিছু ট্রাই আউট করছি, আমার কেউ না কেউ হেল্প করছে, সব মিলিয়ে সেখান থেকে কোনটা থেকে কি নিচ্ছি সেইটা মানে সেরকম হয়েছে প্রসেসটা টু সাম এক্সটেন্ট। বুঝতে পেরেছি, যে মানে ব্লকড হয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, মানে একদিকে তোমার এই মানে যাত্রাপথটাকে কমপ্লিমেন্টই করেছে তোমার পড়াশোনা। আচ্ছা, তোমার একটা প্রিয় বই নিয়ে একটা অনুমান করছি, হ্যাঁ, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আর্টিস্ট বলে বইটা, সেখানে প্রায় 200-250 মতো ছবি দিয়েছিল আর কি, আর্টিস্ট, র্যান্ডম আর্টিস্ট, রিচুয়াল। তো এই যে আর্টিস্ট, মানে এই যে ছবি, এই ছবিগুলো কি তোমার পড়াশোনার সাথে
তুমি এমন একটা ইউনিভার্সিটিতে পড়েছো যার দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা, দেওয়ালে দেওয়ালে ক্যালিগ্রাফি, গ্রাফিতি, এবং সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে। মানে যাদবপুরেও তাই, আমরা যখন পড়াশোনা করেছি, হয় পথনাটিকা হচ্ছে, না হলে একটা মিউজিক পারফরমেন্স হচ্ছে, এবং তার বিল্ডিংটা খুব ভাইব্রেন্ট, মানে বিল্ডিং বলা ভুল, ক্যাম্পাসটা খুব ভাইব্রেন্ট। তো এইরকম একটা পরিমণ্ডলে এইরকম একটা পরিমণ্ডল বা এরকম একটা পরিবেশ আর্টিস্ট হিসেবে তোমাকে কতটা গ্রো করতে সাহায্য করেছে? মানে তুমি কি চারপাশটা ছেঁচে নেওয়ায় বিশ্বাসী, যে আমি চারপাশ থেকে যা দেখতে পাবো তাকেই আমি আমার ক্রাফটে কাজে লাগাবো? একদম একদম। তাহলে সেই কাজটাতে তোমাকে এই স্পেসটা কতটা হেল্প করেছে, যে একটা প্রাণবন্ত ক্যাম্পাস, সারাক্ষণ কিছু না কিছু হচ্ছে, রঙিন, এরকম? আমার সবসময় আমার যারা হেল্প করে তারা মানুষ। মানে বাহ, খুব ভালো বুঝলি। আমি এই ক্যাম্পাসে আমার মতো অনেককে পেয়েছিলাম, যারা কেউ আমায় ভালোবেসেছে, কেউ আমায় ভালোবাসেনি, কিন্তু আমরা সবাই একভাবেই ভাবছিলাম, এক জিনিস ভাবছিলাম না, কিন্তু আমরা ভাবছিলাম যে এটা হতে পারে, অন্য আরেকজন ভাবছে ওটা হতে পারে, কিন্তু আমরা ভাবছিলাম সবাই, যেটা কথা বলতে, কথা মানে কনভারসেশন তৈরি করতে সাহায্য করেছিল। যখন জুনিয়ররা এলো, প্রথম ব্যাচ জুনিয়র আমি যাদেরকে পেয়েছি, তাদের সঙ্গে আমার খুব ভালো লিঙ্ক আপ হয়েছিল। আমরা যা শিখেছি, ওরা যা শিখছে, আমরা সেটা শিখছি, আবার আমাদের ওয়ার্কশপ একসাথে হতো, আমরা যেটা শিখেছি সেটাও আমি ট্রান্সফার করতে পারছি। সব মিলিয়ে পড়াশোনা এবং জানা পুরোটা একটা শেয়ারের জায়গায় চলে গেছিল। এবং তুমি যেটা বলে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমি যা ইচ্ছে করতে পারি, আমাকে কেউ রেস্ট্রিক্ট করবে না। হ্যাঁ, কিছু কিছু কাজে করবে, কিন্তু আমি ধরো আমার ইচ্ছে করলো একদিনকে দেওয়ালে লিখতে, আমি লিখে নিলাম। আমার ইচ্ছে হ্যাঁ আমি করে যাই, আমি প্রচুর লিখেছি। আমার ইচ্ছে করলো যে একটা একটা থিয়েটার করি, চলো সবাই মিলে, আমি চারজনকে বলতে পারবো যারা আমাকে মানে জাস্ট ইগনোর করে দেবে না, তারাও একটু আইডিয়া দেবে, ভালো আইডিয়া, খারাপ আইডিয়া, আমারটা ভালো বলবে, খারাপ বলবে, কিন্তু আমি বলছি যে একসাথে একটু কিছু করি। এই স্পেসটা দিয়েছে এই ক্যাম্পাসটা, এবং মানুষের জন্যই দিয়েছে, মানে এই মানুষগুলোর জন্যই হয়েছে, এটা ডিফারেন্ট। মানে নইলে এরকম একটা সুন্দর বিল্ডিং থাকতেই পারে আরো জায়গায়, কিন্তু এই মানুষগুলো ওই ওই বড় হতে দিয়েছে। হ্যাঁ, আর এই সব সময় কিছু না কিছু হচ্ছে, এটা দুটো জিনিস দিয়েছে আমায়, যে একটা হচ্ছে কি তুমি ইনভলভ হতে পারো, তুমি ওই হ্যাপেনিংটার মধ্যে থাকতে পারো, তুমি নিজেকে ইনক্লুড করে পার্টিসিপেট করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভাবনা যেতে পারো। তুমি নিজেকে কি করে ডিস্টেন্ট করবে এই জায়গাটা থেকে, সেটাও তুমি শিখতে পারো, কারণ সবকটা হ্যাপেনিং তোমার জন্য নয়, এটা তোমাকে জেনে নিতে হবে তাড়াতাড়ি। প্রথম বছরে নয় হয়তো, বাট মানে আমি কলেজের কথা শুধু বলছি না, কলেজটা আমায় শিখিয়েছে, কিন্তু ওভারঅল ইন লাইফ আই গেস, যে এই ফোমো শব্দটা আমার খুব পছন্দের শব্দ, ফিয়ার অফ মিসিং আউট, নতুন একটা শব্দ এটা। সেটা একটা বই আছে আমার কাছে, ওই বইটা তুমি যেটা বললে তার সাথে আরেকটা আমার প্রিয় বই, হাউ টু সে নো। আচ্ছা, ঠিক আছে, একটা ছোট্ট বই, সুন্দর দেখতে। ওখানে ফোমো নিয়ে যেটা ছিল, যে আমরা খুব মিস আউট করে যাচ্ছি মনে হয় তো আমাদের সব সময়, এবং ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়া বাদেও লাইফেও আমাদের খুব মনে হয় আমরা সবাই ব্যস্ত বিভিন্ন কারণে, ওখানে যেতে পারলাম না, আড্ডা মারতে পারলাম না, ওই ক্লাসটা করতে পারলাম না। আমি বলছি মিস আউট করাটা, মানে মিস আউট যখন করছি তখন আমি কি করছি, বা সেটা কেন আমি ওটাকে বাদ দিয়ে এটা করছি, সেই ধারণাটাও আমার এই হ্যাপেনিং টাইমটাই দিয়েছে। যে হয়তো কলেজে একটা বিশাল কিছু চলছে, প্রথম আমি যে সিরিজটা করেছি ভিঞ্চি ভারতী একাডেমি, সৌমিত দার ডিরেকশন, তখন আমার মনে হতো যে তাড়াতাড়ি শুটিংটা শেষ হয়ে গেলে আমি কলেজে আসবো। আমি কিন্তু অভিনয় করতে তখন এতটাই ভালোবাসতাম, কিন্তু আমার মনে হতো কলেজে আমি মিস আউট করে দেব। আমি শুটিং করে, আমাদের প্রায় 7-8 দিন শুট চলেছিল, আমার প্রায় 7-8 দিন ছিল, আমি 2 থেকে 3 দিন রাত্রিবেলা কলেজ এসেছি, যে 7টা, 7:30, 8টায় ঢুকেছি, এখানে আড্ডা মারে, প্রয়াস থাকতো, গল্প গাছা করে রাত করে বাড়ি গেছি। আমাদের দিনের বেলাতেই ঢুকতে দেয় না, সরি, এখন মানে আমি অনেক রাত বলছি না, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ আমার কাছে আমি প্রায়োরিটাইজ করতাম কোথাও গিয়ে যে এইটা আমি মিস আউট করে যাব। আমার এখন আর এটা হয় না, মানে আমার মনে হয় যে আমার এই আড্ডাটা থাকবে, কিন্তু আমার কাজটা আমার কাছে, এবং এই কাজটা করছি বলে তো আমি যেতে পারছি না। এইটা কিন্তু কলেজেও বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, মানে কলেজের ভিতরেও কোনো একটা জিনিস চলছে, সেখানে না গিয়ে আমার হয়তো অন্য একটা কাজ আছে, আমি কি করে নিজেকে ডিস্টেন্ট করব সেটা সময়ের সাথে সাথে শিখতে পেরেছি, যেটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা লেসন আমার লাইফে, যে ইটস ওকে, যাও, থাকো।
কিরকম সিনেমা দেখে তুমি বড় হয়েছো মানে বেড়ে ওঠার পথে? বলিউড দেখতে 2000 বলিউড? আমার বাবা প্রচুর বিদেশি সিনেমা দেখতো, বিদেশি সিনেমাই আমি বলছি, তখন তাই বলতাম, ঠিক আছে, মানে হলিউড ফলিউড বলতে পারতাম না, বিদেশি সিনেমা দেখে বাবা। বাবা ছোটবেলায় আমায় 3টে সিনেমা দেখিয়েছিল। আমার 10 বছর 12 বছর অব্দি এই 3টে সিনেমা, একটা ফ্ল্যাশ ডান্স, আচ্ছা। একটা অপারেশন ডে ব্রেক, আর একটা টুইস্টার। এই 3টে সিনেমা, মানে 3 রকমের সিনেমা, 3টে সিনেমা দেখে যাচ্ছে তাই কেঁদেছি। কত বুঝতে পেরেছিলাম ছোটবেলা জানি না। আর আমার মনে হয় আমার বাবাকে আমার প্রশ্ন করা উচিত ছিল যে এই বয়সে কেন দেখাচ্ছ এগুলো। মানে ফ্ল্যাশ ডান্স আমার তখন দেখাই উচিত হয়নি, আমি যে বয়সে দেখেছি আমার মনে হয়েছে। এই 3টে আমার আইডিয়া অফ ফিল্ম ছিল। তারপরে সব সিনেমা দেখেছি আমি, ঠিক আছে, সব, মানে বাংলা, হিন্দি, ইংরাজি সব দেখেছি আমি স্কুল লাইফে। লকডাউনে আমি বসে বসে, স্পেসিফিক্যালি প্রয়াস ইনক্লুডেড এই ব্যাপারটা, প্রয়াসের থেকে যে কি সিনেমা দেখবো বল, প্রায় প্রতিদিন একটা করে সিনেমা দেখতাম, যেখানে পপুলার বা খুব পপুলার না হলেও পরিচিত, মানে আমি খুব অড সিনেমা বলছি না, মানে খুব আর্টিস্টিক্যালি অ্যাক্লেমড বলছি না, হ্যাঁ। কমার্শিয়াল কাজ, হলিউডের প্রচুর নতুন কাজ আমি তখন দেখেছি। নতুন কাজ মানে ওই সেই সময়ের সময় কাজ, নতুন ছিল। যে সেগুলো জেনে জেনে যে বলছে এইটা দেখিসনি তুই, হিউমিলিয়েট করা শুরু করছে হ্যাঁ কেউ, হ্যাঁ, এগুলো করে। ওটা দেখবো। এই করে করে আমি লকডাউনে প্রায় ধরো 1 মাস মতন মিনিমাম 20টা সিনেমা দেখেছি। আচ্ছা। প্রতিদিন একটা একটা করে এক্সারসাইজ করি, কিছু তো করা থাকে না, বই পড়ি, সিনেমা দেখি, এটাই লাইফ। তো সেইটার পরে আমার যেমন মানে যে হ্যাঁ, তার মধ্যে একটা সিনেমা যেমন মিডনাইট ইন প্যারিস, আমি তখন দেখেছি, পাগল হয়ে গেছিলাম মিডনাইট ইন প্যারিস, মানে তারপরে প্রিয় উডি অ্যালেনের ফিল্ম। খুব ভালো, মানে আমি কখনো মন খারাপ থাকলাম মিডনাইট ইন প্যারিস দেখে, যে অপূর্ব লাগে আমার, যে সময় ফিরে যাওয়ার মতো। তো এরকম যে আমি বলছি, এই এই কাইন্ড অফ ফিল্ম, জনরা বলছি না, মানে এই এইরকম বুঝতে পেরেছি। নামগুলো তখন আমি জেনেছি, লোকজনের নাম তখন আমি জেনেছি, ঠিক আছে। আর বলিউড সব দেখেছি। প্রিয়দর্শনের ফ্যান তুমি? ফ্যান নই, কিন্তু আমার ভালো লাগে। ফেভারিট প্রিয়দর্শন ফিল্ম? হেরাফেরি। ও, আমার ভুলভুলাইয়া। না, সারাপ, হেরাফেরি। হ্যাঁ, হেরাফেরি তুলনা আর কিছু হতে পারে না। মানে এটা ঠিক আছে, বুলবুলাইয়া আসলে যত বুলবুলাইয়ার সিকুয়েল হচ্ছে, না, ওগুলোর সঙ্গে তো হ্যাঁ, মানে তত আমার বুলবুলাইয়া মন থেকে চলে যাচ্ছে, মানে বোঝা না যে একটা দেখো না, নাম দেখো না, চলছে ওগুলো চলছে দেখো। চলছে। ওটা একটা ছিল, ওটা আমার খুবই পছন্দের সিনেমা ছিল। আর তখন আই গেস কিছু একটা চ্যানেল ছিল, বিল্লু, বিল্লুও খুব প্রিয় আমার। বিল্লু, ইরফান আর বিল্লু, শাহরুখ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই আমি যে যা সিনেমার নাম বলবো হ্যাঁই বলবো, মানে আমি সব দেখেছি। বাংলা সিনেমা তুমি আমায় জিজ্ঞেস করে নিলে আমি সবই হ্যাঁ বলবো। আমি ওই রকম করেই বড় হয়েছি, মানে হ্যাঁ। আমার প্রথম মনে আছে সেই দুপুরবেলা রূপসী বাংলা বা ইটিভি বাংলায় সিনেমা দিত, আমি ওরকম করে একটা ক্যাম্প খাটতে চ্যালেঞ্জ দেখেছিলাম। আমি ভেবেছিলাম কলেজের প্রথম দিনটা ওই রকমই হবে। এখন আমি স্কুল থেকে ফিরতাম, ফিরে আমাদের তখন এরকম হতো যে বাড়িতে একজন মানে টিফিন বানাতেন, তো ওখানে রুটি বা পরোটা হোয়াট এভার, সেটা আমি নিতাম ওরকম। আর তখন আমি অনেকগুলো নিতাম, ঠিক আছে। আমার মাও ভাবতো যে কি করছে, পুরো একটা সিনেমা আমি পুরো সিনেমাটা রুটি খেতে খেতে দেখতাম, যে ঠিক আছে। আমার আমার ঘরে তখন প্রথম থেকে আমার ঘর নিয়ে খুব ব্যাপার আছে। আমার ঘর, হ্যাঁ, আমার ঘরে টিভিটা ছিল, কাউকে আসতে দিতাম না, এলাও কেন করতো আমি জানি না। আমি টিভির সামনে বসে ওই স্কুল থেকে ফিরে, মানে এটা 10 অব্দি, 8 আমি স্কুল চেঞ্জ করি, 8 অব্দি, ধরো 5 to 8, 4 বছর, 4টে 4:30 থেকে তখনই একটা সিনেমা স্টার্ট হবে, কোনো না কোথাও একটা স্টার্ট হবে। মতোই। হ্যাঁ, সূর্যবংশী আমি বোধহয় সূর্যবংশম। বাগনিশম, সরি, হ্যাঁ, 100 সোনি বার, ম্যাক্সে হ্যাঁ ওটা। 100 বার দেখেছি, 100 বারই দেখেছি আমি জানি এরপর কি হবে। তো আমি এরকম রুটি নিয়ে বসে দেখতাম, রোজ একটা করে সিনেমা দেখতাম, এবং এক সিনেমা দেখতাম যা ইচ্ছে করতাম তখন, মানে 4 বছর সব দেখে নিয়েছি আমি বলিউড। মানে কোথাও গিয়ে মনে হয় না এই সিনেমাগুলো না থাকলে আমরা আজকের যে আমরা সেটা হয়ে উঠতে পারতাম না? এরকম মনে হয় কি? মানে নাও মনে হতে পারে। আমার খুব, মানে পার্ট অফ মেমোরি, কিন্তু আমার এইগুলো সিনেমাগুলো এফেক্ট করেছে বা অ্যাফেক্ট করেছে, দুটোই নয়। আচ্ছা, মানে আমি দেখতাম, আমার সত্যি খুব ইন্টারেস্টিং ভাবে আমার একটা জিনিস মানে আমি কি বলবো, আমি এক্সপ্লোর করতে পেরেছিলাম যে সিনেমাটার মাধ্যমে আমার মনে হয়েছে দেখে, সেটা হচ্ছে 1 নম্বর কাহিনী। ও, কাহানি আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ভাষা কখনো তোমার মানে তোমাকে এক্সপ্লোর করতে বাধা দিতে পারে না। ঠিক। যে তুমি হিন্দিতে বসে কলকাতার কথা বলছো, কি আছে, তুমি ফলস্বরূপ তুমি
একটা কোনো আমি বলছি যে ক্রোয়েশিয়ার একটা কথা তুমি বাংলায় বলতে পারো, এরকম একটা রিপ্রেজেন্টেশনটা ঠিক মতো হলে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা আমার খুব কাহানি যেমন খুব টাচ করেছিল, গল্পটাও অপূর্ব ভাই। কাহানির শেষটা এখনো ভুলতে পারি না, যখন বোঝা গেল যে কে মানে ভিলেন। হ্যাঁ হ্যাঁ, কাহানি অপূর্ব লেগেছিল। এরকম একটা দুটো সিনেমা আছে যেগুলো ধরো মানে রয়ে গেছে খুব স্ট্রংলি, কিন্তু বাকি সব দেখেছি যে মন দিয়েই দেখেছি, কিন্তু আমি বলছি যে খুব মানে প্রভাবিত করে দিয়েছে এমন। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যেহেতু মানে তুমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছো বলে তাই প্রশ্নটা করছি। আমি আগে একটা গ্রুপ থিয়েটারে ছিলাম এবং নিয়মিত অভিনয় করেছি, মানে তারপরে বুঝলাম ওটা আমাকে দিয়ে হবে না। আমি দুজনের ওয়ার্কশপ করেছিলাম, দুজন নাট্য ব্যক্তিত্ব বাংলা, পরপর দুদিন তাদের ছিল আর কি। তাদের একজন বলেছিলেন যে তোমরা যখন অভিনয় করবে একটা চরিত্রে একদম খুনির মতো ঢুকে যেতে হবে, যে সেই চরিত্রটা হয়েই বাঁচতে হবে। মানে খুনির যেমন পরিকল্পনায় কোনো গলদ থাকলে সে ধরা পড়ে যাবে, তোমাদেরও চরিত্রটা এরকম ফেল প্রুফ ভাবে তৈরি করতে হয়। আর পরের দিন যিনি এসেছিলেন তিনি বলেছিলেন যে চরিত্র হয়ে উঠতে হবে, আবার কি কথা, এটা আমি মানি না। মানে তাকে কেউ বলেনি, কিন্তু মানে তিনি ওটাই বলছেন, চরিত্র হয়ে ওঠা যায় না। ধরো তুমি নাটকে অভিনয় করছো, তুমি কিরকম পারবে যে আমি খুনি, তো আমাকে কাউকে খুন করে দেখাতে হবে? তোমাকে সবসময় কনসাস থাকতে হচ্ছে যে আলোটা কোত্থেকে পড়ছে, সামনে কি আছে, উল্টো দিকের অভিনেতা কোথায় আছে। তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি এই দুটোর মধ্যে কোন তত্ত্বের দিকে বেশি ঝুঁকে? মানে এগেইন এরকম বাঁচতে বলাটা খুব বোকা বোকা। না, আমার এটা সবসময় মনে হয় যে অভিনয় নিয়ে যখনই পড়াশোনা করি, নতুন একটা নাম যদি আসে, মানে নতুন একজন লেখক বা অভিনেতা, সে একটা কথা বলছে যেটা এর আগে কেউ বলছে না, মানে আগে যাদের পড়েছে তাদের সঙ্গে মিল খাচ্ছে না। খুব প্রবলেমেটিক একটা বিষয় যে কোনটা অভিনয়, আসল অভিনয় কোনটা, এটা তুমি খুঁজে বার করবে কি করে তুমিই জানো। আমি বিশ্বাস করি যে সময় দেওয়া উচিত, নিজের চরিত্রকে জানা উচিত। এটা ভালো স্ক্রিপ্ট হলে তো কথাই নেই, স্ক্রিপ্ট মানে আমি বলছি যে একটা যে লিখেছে সে তো কিছু ভেবে লিখেছে, সেটা খুঁজে বার করা খুব দরকার যে কে। আমি আমার মনের জায়গা থেকে মানে অভিনেতার মন কেমন হতে পারে সেটা যে আন্ডারস্ট্যান্ডিং আমার যতটুকু যা, সেটা কৌশিক চট্টোপাধ্যায়ের কথাই। আমি আর কোনো কথা পড়িনি বা শুনিনি এরকম নয়, কিন্তু আমি বলছি ওটা আমার কাছে রয়ে গেছে। সেটা উনি বলেছিলেন যে অভিনেতার এক্স্যাক্টলি এটাই বলেছিল কিনা আমি জানি না, এরকমই কিছু বলেছিলেন, আমি মানে ওনার কথা বলছি বলে বললাম যে অভিনেতার অনেকগুলো হোল আছে আর ইমোশনের টইটুম্বুর, তুমি কখন কোন হোল থেকে একটু ইমোশন বার করে রেখে দেবে তুমি সেটা তুমি বুঝতে দিতে পারবে না, বেরিয়ে যাবে। মানে তুমি কি কাঁদবে বলে কেঁদো না, তুমি অনুভব করো, তোমার যদি কান্না পায় কেঁদে ফেলো। এবং এটা উনি মানে ওয়ার্কশপে তো করেছেন, আমি যেহেতু ওনার সাথে দুটো কাজ করেছি, একটা প্রাইমারি প্রথম থেকে করেছি নারীগণ, এবং কোজাগরিতে আমি অনেক পরে জয়েন করেছি, কিন্তু উনি করিয়েছেন। তো এটা আমি প্রসেসেও ওনাকে দেখেছি যে এত সময় দেওয়া, যে থাকো এটা কেন করলে প্রশ্ন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যেটা বললে না যে আলো কোথায় আছে এই সেই থিয়েটারের করছি আর কি, হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্টলি, থিয়েটারের ক্ষেত্রে মানে প্রথম দুটো দিন হয়তো এটা করতেই চলে যায়, প্রথম দুটো শো আমার এখনো চেষ্টা করি ঠিক করার, কিন্তু আমি বলছি যে আমি আলো নিয়ে কনসিয়াস হয়ে যাই যদি আমার অভিনয় নষ্ট হতে পারে, আমি অভিনয় নিয়ে কনসিয়াস হয়ে যাই যদি আলো নষ্ট হতে পারে, আলো পেলাম না, এটা বোঝার জন্য আবার সময়ই লাগে। এবার যে কথাটা সবাই বলে সেটা বিশ্বাস করি যে ব্যালেন্স, কখন কোনটা ওভার পাওয়ার করবে, কখন তোমার কনসিয়াসলি যে এটা নিয়ে ভাবছো, টেকনিক্যালিটিস নিয়ে ভাবছো, সেটা ওভার পাওয়ার কখন করা উচিত, এবং তোমার ওই অভিনেতার মনটা যেটা ইমোশনে ভরে আছে সেটা কখন ওভার পাওয়ার করা উচিত, সেটা না মানে ওরকম অঙ্ক করে হবে না। আমার এখনো মনে হয়, সবই আমার এখনো মনে হয়, ঠিক আছে, কাল বদলে এটা ভালো তো, মানে ইউ আর ওপেন টু চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, কালকে মনে হলো যে না এটা পুরোই ভুল বলেছি, হতেই পারে, কিন্তু আমার এখনো এটা মনে হয় যে ওই ব্যালেন্সিং ব্যাপারটা তোমাকেই খুঁজে নিতে হবে, তোমার ব্যালেন্সটা তোমারই ব্যালেন্স। মানে অভিনয় শেখানো নিয়েও আমার খুব বক্তব্য আছে, অনেক কথা শুনতে পারবো, অনেক ফিজিক্যাল প্র্যাকটিস করতে পারবো, বাট আমি কোনটা এক্সিকিউট করতে পারবো বা আমি কোনটা নিতে পারছি সেটা আমাকে করে করেই দেখতে হবে। চারটে বই পড়ে তুমি
4টে বই পড়া উচিত, খুব উচিত, আমাদের এখানে অনেকে পড়ে না, খুব উচিত পড়া, কিন্তু আমি বলছি 4টে বই পড়ে তোমায় একটু করেও দেখতে হবে, দুবার করলে 3 নম্বর বার হয়তো কিছু কাছাকাছি পৌঁছতে পারলে, তো ট্রাই ইট আউট, এটা আমার খুব মনে হয়। যে যেটা আমি বলছি নারীগণে আমরা খুব করেছিলাম, একটা চিৎকারের জায়গা আছে নারীগণে, আমি কোনোভাবে আমি রেস্ট্রিক্টেড হয়ে গেছিলাম প্রচন্ড, এবং আমার তখন একটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার ছিল, আমার আমি নার্ভাস হয়ে গেলাম, আমার হাঁটুর তলা থেকে অবশ হয়ে যেত, এটা একটা নির্দিষ্ট এখানে একটা ঝামেলার থেকে হয়েছিল, যেটা বাকি যে কোনো নার্ভাসনেসে আমার হাঁটুর তলা আমি পড়ে যেতাম জাস্ট। এবং নারীগণের প্রথম 2 দিন ওরকম চিৎকার করতে পারছি না, বুঝতেও পারছি কি করে করব, বুঝতে পারছি না, এরকম আমি এরকম পা থেকে অবশ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি একটা খুবই। এবার 2 দিন নষ্ট করেছি আমি, চিৎকারটা করতে পারিনি, এবং একদিন হয়ে গেল যে একটা প্রচন্ড অকারণ লাউড চিৎকার করে ফেললাম, যেটা পরে কমানো গেল। ওইটাও কৌশিক কাকুরই কথা, যে কৌশিক চট্টোপাধ্যায়েরই কথা, যে বড় করে করো, যত বড় করতে হয় থিয়েটারের ক্ষেত্রে অন্তত করো, পরে কমানো যাবে, কিন্তু কম দিয়ে শুরু করো না, বাড়ানোটা খুব কঠিন, যেটা আমার আজকাল মনেও হয়। মানে ইন্টেন্সিটিটা থাকলে সেটাকে কমিয়ে দেওয়া যাবে, কিন্তু তুমি যদি মানে কিছু বাড়ানো মানে কি, তুমি সব ছেড়ে দিচ্ছ, তুমি ইউ আর পুশিং ইউরসেলফ দ্য হার্ডেস্ট, কিন্তু তুমি তারপরে সেটাকে লিমিট করতে পারো, তুমি জানো যে তুমি এটা করে ফেলেছো, এবার তুমি আচ্ছা আরেকটু রিজার্ভ করি, কিন্তু তুমি যদি রেস্ট্রিক্টেড থাকো, তুমি হয়তো এটাই বলছো, এইটুকু তোমার ইন্টেন্সিটি, এটার এটা তো তুমি আটকে গেছো, লিমিটটা বড় করে দিলে তুমি যত ইচ্ছে, তোমার পুরো রেঞ্জটা তোমার, কিন্তু যদি তুমি রেঞ্জটা ছোট করে দাও, লিমিটটা একদম মানে 2 টন উপরেই রাখো শুধু, তাহলে তোমার ওর মধ্যে খেলা করতে হবে, সেটার থেকে বড় করো। ক্যামেরার ক্ষেত্রে এইসব কিছু জিজ্ঞেস করো না, আমার কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু জানি না আমি, ঠিক আছে, থিয়েটারের ক্ষেত্রে আমার এটা মনে হয়। না, আমি থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রেই তোমাকে এটা জিজ্ঞাসা করলাম, সেটা আমার মনে হয় এইগুলোই, যে ব্যালেন্স নিজের মতন খোঁজো, সব শোনো, যে যা বলছে সব শোনো, যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেটা ফলো করো, ভুল হলে কেউ না কেউ এসে ঠিক করে দেবে একদিন। খুব দামি কথা। হ্যাঁ, মানে করো, ট্রাই ইট আউট। এত এত আমরা শেষ দিকে চলে এসেছি, এবার ডাইনি নিয়ে একটাই প্রশ্ন করবো, এটা হচ্ছে তুমি ডাইনি নিয়ে ইতোমধ্যে সিরিজটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, এবং আমি পার্সোনালি এটা বলছি, আমার তোমার পারফরমেন্স, তোমার অভিনয় খুব ভালো লেগেছে, কংগ্রাচুলেশন। তো আমার ডাইনি নিয়ে একটাই প্রশ্ন, মানে তুমি এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু তাও মানে ভিঞ্চি ভারতী একাডেমি, রাজা রানী রোমিও, কালরাত্রি, এদের মতো সিরিজেও তুমি অভিনয় করেছো, কিন্তু ডাইনি মানে সকলেই বলছেন যে কৌশানী মুখোপাধ্যায় তিনি মানে ডাইনিতে বেস্ট পারফর্মার আর কি, এটা অনেকে বলছেন, এবং তারা তোমাকে না চিনেই বলছেন, মানে জেনুইনলি অ্যাপ্রিসিয়েট করে বলছেন। তো ব্যারাকপুরে তুমি থাকো এবং সেখানকার পরিবেশে অভ্যস্ত একজন, এই ট্রান্সফরমেশনটা কিরকম ছিল, যে খুনিয়াবাড়ি যে পরিবেশটায় তুমি অভ্যস্ত নও, যেখানকার জনজীবন সম্পর্কে তুমি অভ্যস্ত নও, এবং ক্যারেক্টারটার এতগুলো লেয়ার, মানে তাকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তার ওই উন্মাদ ফেজটা, দ্বিতীয় পর্বে তার সন্তোষের সঙ্গে বাডিং রোম্যান্সের ফেজটা, তৃতীয় পর্বে সে ধীরে ধীরে উন্মাদ হয়ে যাচ্ছে বা চেষ্টা করছে স্বামীকে বাঁচানোর, এই এতগুলো লেয়ার। এবং তুমি মানে বলেছিলে যে তোমাকে প্রথমে ওই যেখানে লিঞ্চড হয়ে পাগল হয়ে যাচ্ছে ওই অংশটুকু তোমাকে অ্যাক্ট আউট করতে দেওয়া হয়েছিল অডিশনে, মেঘের কোলে রোদ এসেছে ওই অংশটা, কিন্তু এই ট্রান্সফরমেশনটা কিরকম ছিল? সহজ তো ছিল না, মানে সেটা অভিনয় দেখেই বোঝা যায়। আমি না, এত বড় কাজ ছিল তো, আর কালরাত্রির আগে এটা শুট হয়েছে, আচ্ছা, এটা অনেক লম্বা একটা কাজ, অনেকগুলো সিন, আমি প্রথমেই খুব নার্ভাস ছিলাম। যেটা ওই একটা কথা এর আগেও বলেছি, যেটা হেল্প আউট করেছিল আমার প্রথম প্রাইমারিলি, সেটা হচ্ছে ওই যে অডিশন সিনটা, সেটা যে ব্যাক স্টোরি আমি ভেবেছিলাম সেটার সঙ্গে নির্ঝরদার ব্যাক স্টোরিটা মিলে যায়, আমি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক জায়গায় ভাবছি। দেন আমি যখন পুরো স্ক্রিপ্টটা পাই, আমি ওটাকে খুব ছোট, মানে আমি খুব নিজেকে ছোট করে দিই, যে আমি অনেক কিছু করব না, প্রথমেই আমি ঠিক করি যে আমি অনেক কিছু করব না, আমার মানে স্পেসিফাই করে নি যে এইগুলো করব, এইগুলো করব না, যেটা কিছু জায়গায় অসুবিধা ছিল, যেটা মেকআপে সাহায্য করেছে, যে আমি সত্যিই বুঝতে পারছিলাম না যে যখন মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে যাচ্ছে প্রায়, সেটাই কি অ্যাক্ট আউট কি করবো আমি, কেমন, আমি যদি জানি যে কেমন দেখতে লাগছে, সেখান থেকে একটা আইডিয়া হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি আমি ওটাকে কোনোভাবে মানে কি বলবো ফ্রেমিং করতে পারছিলাম না যে কি হবে। দুটো জিনিস আমার মনে হয়েছে, যে এটাও কৌশিক চট্টোপাধ্যায়ের যে নিজের
একটা বায়োডাটা বানাই আমরা, একটা প্র্যাকটিস আছে। হুম। সেই বায়োডাটায় আমি আমাকে আমার নিজেকে কোন বাদ্যযন্ত্রের মতো লাগে, বাহ। কোন পাখির মতো লাগে, আমার নাম কি হলে আমার সঙ্গে বেশি যেত, এরকম এই বায়োডাটাটা নিজেদের জন্য বানাই। তারপরে কোনো চরিত্র থাকলে চরিত্রের জন্য বানাই, মানে প্রথমে আমাদের প্র্যাকটিস ছিল নিজেদের জন্য বানানো। এবার এই এই যে শেখা, মানে আমি বলছি যে হ্যাঁ প্রচন্ড শব্দ আসছে বলে একটু ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো সেখানে এই এই প্র্যাকটিসটা আমায় যেটা হেল্প করে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে একটা মন বানিয়ে নিই আমি আমার মতো করে, যেটা সবসময় ঠিক কাজ করে এমন নয়, কিন্তু কিছু কিছু ধারণা দেয় যে হ্যাঁ এটা মনটা এরকম। এর বাদ্যযন্ত্রটা খুব খুব স্মুথ একটা বাদ্যযন্ত্র, এর চলনটা খুব স্মুথ। তার মানে পাখি, একটা ছোট্ট পাখি হয়তো যে নিজের ঘরেই থাকে, বেরোয় না, এরকম একটা আইডিয়া দিয়ে দেয়। সেটা একদম, মানে আমি বলছি যেটা টু সাম এক্সটেন্ট টেকনিক্যাল একটা প্র্যাকটিস। দ্বিতীয়ত, আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গা কলকাতার তুলনায় খানিকটা পিছিয়ে, কলকাতার তুলনায় খানিকটা রেস্ট্রিক্টেড, কলকাতার তুলনায় খানিকটা মানে মহিলা হিসেবে ফ্রিডম কম, অন্তত আমার বড় হওয়ার সময় ছিল, বা আরো বেশি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কেউ পিছু করছে, কেউ একটা বাজে কমেন্ট করছে। কলকাতাতেও আছে, আমি বলছি কলকাতার থেকে আরেকটু মফস্বল বেশি। এবার আমার আইডিয়া ছিল যে আমার কলকাতায় এসে যেটা সুবিধা হচ্ছিল যে আমি আমার মতো আছি, কেউ কিছু বলছে না। এই যে ট্রানজিশনটা, আমি সেটা মনে করেছিলাম যে আমার মফস্বল থেকে কলকাতা, রেগুলার কলকাতার মানুষ হয়ে ওঠার, খুব হয়ে উঠিনি কিন্তু যে রেগুলার কলকাতায় যাতায়াত, সেটাই যে একটা মনের একটা ট্রানজিশন তো হয়েছিল, ফিজিক্যালিটিরও একটা ট্রানজিশন হয়েছে। মানে আমার অ্যাপিয়ারেন্স, নিজে কি পড়ছি, কি বলছি, কি জেস্টার করছি, সেই চেঞ্জটাকে আমি একবার মনে করেছিলাম। খুব পার্সোনালি বললে এটা যে এবার ব্যারাকপুর থেকে যদি আরেকটু পিছিয়ে যাই, আরো একটু পিছিয়ে যাই, খুব ধাপে ধাপে, যে ফিজিক্যাল ভাবে যে আমি যতটা স্পেস নিয়ে দাঁড়াই, আমার মনে হয়নি যে লতা অতটা স্পেস নিয়ে দাঁড়ায়। ঠিক। এবার এই যে স্পেস, যে প্রথমে বললাম না স্পেসিফাই করে নিয়েছিলাম, তো আমি এরকম কিছু জিনিস স্পেসিফাই করে নিয়েছিলাম যে ও কখনোই এমন একটা জোরে কথা বলে না যেটার কারোকে ওভার পাওয়ার করে, যেটা সন্তোষের সাথেও বলে। এবং তার পেছনের এই শৈশব থেকে বড় হওয়ার পেছনে, বড় হওয়ার সময় বাবার যে রূপটা দেখেছে, ও কাঁদেও না, কিন্তু মানে ও কাঁদে প্রথম ওই মেঘের কোলে রোদ এসেছে। হ্যাঁ, তার আগে দু তিনটে জায়গা কাঁদবো না এটা নিয়ে আমি ভেবেছিলাম। আমার মনে হচ্ছিল যে মন খুলে কাঁদার জন্য তো একটা স্পেস দরকার, মানে যেখানে তুমি কাঁদলে তোমার কাছে কাঁদছিস কেন বলা হতে পারে, সেখানে তুমি তো কাঁদতেও ভুলে যাবে। আমার মনে হচ্ছিল যতক্ষণও বুঝতে পারছে চারপাশটা কি চলছে, ততক্ষণও নিজেকে কখনোই নিজের টুকুর বাইরে গিয়ে একটা এক্সপ্রেশনে নিয়ে যায় না। জোরে কাঁদে না, জোরে কথা বলে না, জোরে বিরক্ত হয়ে বেরিয়ে চলে যায় না, থাপ্পড় মেরে দেয় না, সবই সহ্য করে যায়। এবং সেটারই আউটবার্স্ট ওইখানে হচ্ছে যে ও মেঘের কোলে যখন গাইছে, আর কোনো নেই, রেস্ট্রিকশন নেই। ওই সিনটা নিয়ে খুবই মজা হয়েছিল বলতে, ওটাই যেহেতু অডিশন সিন, আমার একটা এক্সপেকটেশন ছিল নিজের উপর যে এটা কিন্তু ভালো করতে হবে। প্রথম দিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি এমনি শারীরিক ভাবে, ওই সিনটা হয় এবং আমি খুবই জঘন্য একটা টেক দিই, যে টেকটাই ওকে থাকে। আচ্ছা, এটা আমি খুব ভালো বলছি না, কিন্তু ওইটা খুব জঘন্য ছিল। এবার পরের দিন আমি গিয়ে, মানে মন খারাপ আমার খুব, যে এটা খারাপ হয়ে গেল, এটা প্রাইমারি একটা ব্যাপার। এটা পরের দিন আমি কথায় কথায় শুনতে পারি যে আলোর একটা সমস্যার জন্য একটা সিন এক্সট্রা যাবে। আমি যে কোন সিন গো বলছি ওই সিন। দেন আই ওয়াজ লাইক বাঁচোয়া একটা ওই যে আরেকবার ঠিক রাস্তা পেয়ে গেছি আমি। এবার আমায় ঠিক করতে হবে। তো আমি সেদিনকে যেমন ওরকম, আমাদের শ্রেয়সী বলে একজন এডি ছিলেন, ওকে আমি বলেছিলাম যে এখন আমায় ডাকবে না, জাস্ট সব হয়ে যাবে, আমায় ডাকবে। ওই একটা দিনই আমি একটু বাড়াবাড়ি বলেছিলাম যে আমায় ডাকবে না একদম, আমি যখন বলবে তখনই যাব, আমি সেট করে নাও। কারণ আমার মনে হয়েছিল যে ওই যে সব যা রেস্ট্রিকশন, যা ব্যাগেজ, যা ভালো মেয়ে হয়ে চলার যে একটা মানে তাগিদ, সেটা কিচ্ছু নেই, আর যায় আসে না, কিচ্ছু নেই। সেইটা অব্দি, মানে সেটা পৌঁছানো
টা খুব দরকার, সেটা ওই জন্য কোনো রকম মানে ধরো ফিজিক্যাল ভাবে মুখ চোখ বাচ্চাদের মতন করে কাঁদা বা মানে আমি বলছি যে যতটা পেরেছি আমি ভেবেছি ওইভাবে যে ওইখানে আর আর কোনো রেস্ট্রিকশন নেই। আর আর কি এরকমই গলা নিয়ে একটুখানি বাড়াবাড়ি করতে গেছিলাম, যেটা অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগেনি। আমার মনে হয়েছিল যে আরেকটু হাই পিচ হওয়া উচিত, সেটাই করেছি। যেটা একটু পরে নিজে শুনতেও গিয়ে মানে যেহেতু নিজেকে নিজে চিনি, নিজে শুনতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু অনেকে যেমন চেনা অনেকেও বলেছে যে ওটা খুব ঠিক লেগেছে, অনেকে বলেছে জঘন্য হয়েছে কেন এটা করেছিস। আচ্ছা, এইটাও পেয়েছো? হ্যাঁ, খুব কাছের মানুষই বলেছে এবং যাদের কথা আমি কাউন্ট করি এরকম মানুষই বলেছে। আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি কেন করেছি, কিন্তু সত্যি বলতে আমি নির্ঝরদাকে মানে 1000% বিশ্বাস করে গেছি, যা বলেছে তাই। আমি যা করেছি নির্ঝরদা খুব কেটেছে এমন নয়, কিন্তু যা কেটেছে খুব সঠিক শব্দ ব্যবহার করেছে নির্ঝরদা। মানে আমায় বলেনি যে এরকম করেনি, আমি বলছি যে একটা শব্দ ব্যবহার করেছে যেটা আমার ইন্টেন্সিটি বাড়াতে হবে না কমাতে হবে না অন্যভাবে ভাবতে হবে, এটা বুঝতে দিয়েছে। ব্যাস, পুরো কাজটার পরে আমার শুধু মনে হয়েছিল যে আমি আমরা আমরা খুব প্রিভিলেজড, এটা আমার মনে হয়েছিল মানে কাজটার বাইরে দাঁড়িয়ে নিজে, যে এই সিচুয়েশনটা তো মানে হচ্ছেই, আমি যে এই এক্স্যাক্টলি এটা না হলে কাছাকাছিও তো হচ্ছে এরকম কিছু, সেখানে আমি দাঁড়িয়ে থাকলে কিছুই লাভ করে উঠতে পারবো না, কারোর জন্যই ভালো করে উঠতে পারবো না, আমরা কেউই পারবো না, আমাদের ক্ষমতা খুব সীমিত। এটা আমার পরে কাজটা করার পর মনে হয়েছিল যে এটা খারাপ লাগাই, যে আমরা একটা নিয়ে সিনেমা বানাচ্ছি, হয়তো দুটো মানুষ বেশি জানবে, কিন্তু কতটা পরিস্থিতিটা পাল্টাবে ওই যে হতাশা একটু এটা নিয়ে। যে আমি তো ভাবতাম, তো আগে কলেজে ওঠার সময় ভাবতাম যে একদম মানে সব ঠিক হয়ে যাবে, দুনিয়া পাল্টে যাবে, আমি না পাল্টাই কেউ না কেউ পাল্টে দেবে। এখন আর মনে হয় না আমার এরকম, মানে অন্তত অপ্রেশন বা ডিসক্রিমিনেশনের জায়গা থেকে, শুধু মানে জেন্ডারের জায়গা থেকে বলছি না, ক্লাস কাস্ট রিলিজিয়ান নির্বিশেষে যা চলছে এখন, এত তাড়াতাড়ি ডিসক্রিমিনেট করে দেওয়া যাচ্ছে, হয়েও যাচ্ছে না, সবাই করেও তো নিচ্ছি, অ্যাকসেপ্টও করে নিচ্ছি, সেই সব মিলিয়ে যে এরকম একটা মানে কি বলবো হরিফিক ঘটনার সামনে যদি আমি পড়ে যাই, সেটা একজন মেয়ের সাথে হতে পারে, একজন অন্য মার্জিনালাইজড একটা মানুষের সাথে হতে পারে, সেখানে আমি একা চেঁচিয়ে বা আমি একা গিয়ে ওটাকে আমি ঠিক করে দিতে পারবো না। করেও দিলাম একটা ঘটনাই হয়তো পারবো যেদিন আমি প্রেজেন্ট, কিন্তু অগোচরে আরো অনেক ঘটনা আমরা কথা বলছি তখনই হয়তো। হ্যাঁ, এক্স্যাক্টলি সেইটা একটা পরে এফেক্ট করেছিল, খুব বড় একটা সময় চলে আসার পরে। হ্যাঁ, মানে শুটিংটা শেষ হওয়ার পরে এটা একটা থেকে গেছিল যে আমরা কি করে নেব, এরকম একটা ভাবনা। কিন্তু এই বাস্তবটার সামনে দাঁড়িয়ে আর তো কিছু করারও নেই, নিজের কাজ করে যাওয়া, নিজের মতো করে যদি দুটো মানুষের মাইন্ডসেট একটু ঠিক করা যায়, ঠিক করাও না মানে একটু রেশনাল করা যায়, সচেতন করা যায়, অ্যাওয়ারনেস তৈরি করা যায়, সংবেদনশীল। একদম পেনাল্টিমেট প্রশ্ন দিদি, তুমি একটা নাটক আমাদের সাজেস্ট করেছো, সপ্তকের ডানা, দুটো বই আর দুটো ফিল্ম সিরিজ যেগুলো সাম্প্রতিক সময় দেখছো বা এরকম। আচ্ছা, একটা সিরিজ বলছি, ডিসক্লেমার। আচ্ছা, আমার এখনো অব্দি বেস্ট ডায়লগ মনে হয়েছে আমি ডিসক্লেমারেই পেয়েছি। কোন ওটিটি এটা? অ্যাপেল টিভি সম্ভবত, কিন্তু অ্যামাজনেও দিয়ে দিয়েছিল বলে জানি, আমি দেখেছি অ্যাপেল টিভি থেকে ইয়ে করে, কিন্তু তারপরে অ্যামাজনে দিয়ে দেওয়ার কথা। প্লিজ সবাই দেখো, তুমি দেখো, সবাই দেখো ডিসক্লেমার। আর একটা কি সিনেমা দেখলাম রিসেন্টলি, সবাইকে খুব সাজেস্ট করলাম, এখন নাম মনে পড়ছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমরা ডিসক্লেমার একটা বড় সিরিজ, ওটা। আর একটা বই, এতনু ভরিয়া বলে একটি বই আছে, অরিন্দম চক্রবর্তী। বাহ, আমাদের কলেজেই পড়েছিলেন উনি, প্রচন্ড ভালো লেখা, পুরো মন, কালচার, আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি সবকিছু একসাথে মিলেমিশে, এত কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু সেখান থেকে এত সুন্দর একটা মানে কি বলবো একটা ফ্লেভার উঠে আসে। এই তনু ভরি, মানে ওনার সবকটা বই সাজেস্ট করতে পারলে করতে পারি, কিন্তু আমি বলছি আমি এই বইটা পড়িনি।
অন্য কয়েকটা হ্যাঁ, পড়েছো। আমার ওনাকে প্রচন্ড ভালো লেগে গেছে এখন। আমি রিসেন্টলি মানে গত 1 বছর ধরে পড়ছি, বারবারই ওনার কথা ফিরে ফিরে আসে আমার মনে। এ তনু ভরিয়া, আনাদার ওয়ান। হ্যাঁ, এই দুটোই। লাস্ট প্রশ্ন, মানে ধরো তুমি, মানে আমরা আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসে আছি, তোমার বিভাগের সামনে বসে আছি, ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস। যে কৌশানী মুখোপাধ্যায় এই বিভাগে প্রথম পড়তে এসেছিল, তার সঙ্গে তোমার যদি আজকে এখন দেখা হতো, হুম। তাহলে তাকে ছোট্ট কি কি উপদেশ দিতে, এবং বিভাগকে যদি কখনো ফর্মালি কিছু বলার সুযোগ ঘটে খুব ব্যক্তিগত স্তরে, তাহলে কি বলতে? খুব সংক্ষেপে, মানে যদি আগে বিভাগের কথা বলেনি, বলতাম যে যা দিয়েছেন ততটাই দেওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। মানে এক কণা বেশি বা কম নয়, যা দিয়েছেন ততটাই আমার দরকার ছিল। এটা আমি সিরিয়াসলি ইমোশনাল এই বিষয়টা নিয়ে, কারণ আমার মনে হয়েছে যে আমি এখন যা সেটার সেটা জয়টুকু তার মধ্যে ছোটবেলার বিষয়, ছোটবেলাটা বাদ দিলে বাকি যে শেপ নিতে পেরেছি আমি, জয়টুকু যা, ফর দিস ডিপার্টমেন্ট, ফর দিস পিপল, ফর দিস ইউনিভার্সিটি অলসো, বাট ডিপার্টমেন্টটা না খুব খুব এনরিচ করেছে। এবং ওইটাই যে যতটা এনরিচ করার ছিল ততটাই করেছে, কিছু কম বেশি হয়নি। আর আমি আমাকে, আচ্ছা সেটা তোমার জন্যই থাক বরং। হ্যাঁ, এটাই বলতাম যে এটা কদিন পর থাকবে না। আচ্ছা, এটাই বলতাম যে মজা করে নাও, কদিন পর এটা তোমার থাকবে না, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, কৌশানী খুব দি। ভালো ভালো প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। তুমি এই দুপুরবেলা এই গরমে আমাদের এই উৎপাত সহ্য করলে, এবং থ্যাংক ইউ সো মাচ। এই কথাবার্তাটা আমার জন্য খুব এনরিচিং, আমি অনেক কিছু শিখেছি। তো তোমাকে আরো অনেক শুভেচ্ছা রইলো। Thank তোমাকে you. আমরা নাটকের মঞ্চে অল্টারনেট বিভিন্ন ফর্মে, সিনেমা সিরিজে আরো অনেকবার দেখতে পাবো, আরো অনেক রূপে দেখতে পাবো, এটুকুই চাওয়া। অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ যারা যারা এবং আছো। যারা যারা কাজ করলো তারা, তোমরা যদি একটু ক্যামেরার হ্যাঁ, সামনে চলে চলে আসো এসো। তোমরা যদি। ঐশী, আমাদের ওয়ান অফ দ্য ক্যামেরা পার্সনস, সুমন দা, প্রয়াস যেই গোটা পর্বের দায়িত্ব নিয়েছে, এবং সৈকত, যাদের জন্য এই গোটা ভিডিওটা দেখা গেল। মনামি আসবে না? অনামি একটু চলে আয়। সকলকে আমরা প্রেসিডেন্সির অপূর্ব চাটা খাওয়াবো একটু পরে। ইয়েস, ঠিক আছে, অনামি এখানে চলে আয়। একটু সরে এসো। তো হবে না তোকে, তুই বল। আহ, হ্যাঁ, ঠিক আছে, সবাই এসে গেছে আই গেস। ও আচ্ছা, আমরা এই ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলছি, আমি ওটা এতক্ষণ ধরে ওটার সরি, কথা ঠিক বলে আছে। যাচ্ছি। হ্যাঁ, তো এই আমাদের টিম হচ্ছে সৈকত ও মনামি, ঐশী, সুমনদা, প্রয়াস। এদের জন্য আপনারা পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখতে পেলেন। এরা এই গরমে নিরন্তর পরিশ্রম করে আমাদের ছবি তুলে গেছে। এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন কৌশানী মুখোপাধ্যায়। আমি সর্বঘাটের কাঁঠালি করার মতো একটু বকবক টকবক করলাম। তো পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিদি, তোমার ওভারঅল অভিজ্ঞতাটা তুমি একবার মাস্টারের দিকে তাকিয়ে বলে দাও, খারাপগুলো পরে বলো, ক্যামেরা খারাপগুলো পরে বলে দিচ্ছি আমি ওদেরকে। কিন্তু ভালো বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক ধরনের কথা বলতে পেরেছি আজকে, যেগুলো আমাদের কাজের বাইরেও, মানে আমাদের মনগুলোকে বুঝতে সাহায্য করবে হয়তো। রণদীপ ভালো কথাই বলে, এতদিন যা শুনেছি, জয়টুকু শুনেছি। তো আপনারাও দেখুন এবং আমাদের জানান যে আদৌ আমরা কোনো কাজের কথা বলেছি কিনা। এবং এই ভিডিওর শেষে পারফর্মিং আর্টস বিভাগ এবং নীলাদ্রি স্যারকে অনেক ধন্যবাদ আমাদের অনুমতি দিয়েছেন বলে। প্রেসিডেন্সি অথরিটিকে অনেক ধন্যবাদ। এবং যারা যারা এখানে আসবার আগে দুবার ভাবলেন, একটু নীরবে পাস করলেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন। ভবিষ্যতে ফিরে আসছি আরো অনেক নতুন ভিডিও নিয়ে, নতুন পডকাস্ট, নতুন অ্যানালিসিস নিয়ে। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।